আচ্ছা, যেহেতু আমরা আগের ক্লাসগুলো দেখছিলাম, আর হচ্ছে অমিত ভাই কি বলতেছিলেন, এই দুইটা কি এখন ইউজ, মানে কনসেপ্টটা বুঝছেন এই দুইটার কাজ কি? হ্যাঁ, এই যে ছয় আর মানে এই 6 থেকে 10 পর্যন্ত একটু সমস্যা ছিল, মানে এটা ক্লিয়ার বুঝতে পারতেছিলাম না যে কি সমস্যা, কি করবো এটা দিয়ে। আচ্ছা, এই ট্যাগগুলো ইউজ করা বুঝছেন? আমি মানে ইউজ, মানে কিভাবে কাজ করতে হয়, আমি কি কাজ করে সেটা আমি হ্যাঁ, বলে হ্যাঁ। দিচ্ছি। এস এর কাজ হচ্ছে, এটা হচ্ছে স্ট্রিক থ্রো। এটার কাজ হচ্ছে একটা লেখার মাঝখান থেকে একটা দাগ দিয়ে দেয়। একটা দাগ দিয়ে দেওয়াকে আমরা মনে করি যে লাইনটাকে কেটে দিয়েছে, ঠিক আছে? আর এস ইউ বি দ্বারা কি মিন করে, মনে করেন নর্মাল একটা লেখা, তার থেকে একটু নিচে একটা অক্ষর আমি ইউজ করতে চাচ্ছি, সেজন্য হচ্ছে এই সাবস্ক্রিপ্ট ট্যাগটাকে ইউজ করতে হয়। আর সুপারস্ক্রিপ্ট ট্যাগটাকে কোনো লেখাকে একটু উপরে দিতে হয়। আর এই বি এর কাজ হচ্ছে ব্রেক করে, মানে আপনার একটা লাইনের মাঝখান থেকে একটা ব্রেক দিয়ে নিচে চলে আসবেন, ঠিক আছে? আর নন ব্রেকিং স্পেস ট্যাগ হচ্ছে, মনে করেন একটা লেখার ভেতরে আমরা তো একটা স্পেস দিতে পারি, মানে আমাদের ব্রাউজার সবসময়ের জন্য একটা স্পেস কাউন্ট করে, এর বেশি কাউন্ট করে না। আমি এখানে এটা তো আগের ক্লাস, এখানে আমি একটা নতুন ফাইল ওপেন করি। ফাইল কিভাবে লিখতে হয় সেটা তো জানি, আমাদের এক্সটেনশন কি লিখতে হয় বলুন তো? এইচটিএমএল। ইন্ডেক্স ডট কি, এইচটিএমএল। এইচটিএমএল। আজকে একটু মনে করেন তো যে ভাই আমরা কেন ইন্ডেক্স লিখি, ক্লাস শেষে আমি বলে দেবানি, ঠিক আছে? একটু মনে করবেন যে ভাই আমরা কেন ইন্ডেক্স লিখি, ঠিক আছে? আচ্ছা, ফাইলটাকে আমি ধরে একটা কোড এডিটরে ওপেন করব। আচ্ছা, আপনাদের আমি গত ক্লাসে ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করতে বলছিলাম, করছিলেন সবাই? হ্যাঁ দাদা, করেছি। কিন্তু দাদা, এই যে আপনার মতো এরকম ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও এরকম আসতেছে না। এই যে ওপেন উইথ এটা আসে না, তাই? না, না, ওইটা আসতেছে না। আচ্ছা, এটা ইনস্টল করার সময় একটা টিক চিহ্ন দিতে হয়। আচ্ছা, সবাই করছেন ওইটা। কিনা একটু ইয়া করেন, আমাকে একটু কনফার্ম করেন, কারণ আজকে আমি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে কোড করব। কারণ আপনি যে কোনো এডিটর দিয়ে কোড করতে পারেন, তবে দেখা যাচ্ছে ভিজুয়াল স্টুডিও দিয়ে কোড করলে আমরা অনেক ফ্যাসিলিটিস পাবো, অনেক সুবিধা পাবো। এরকম হাজার হাজার কোড, মানে হাজার হাজার না, মানে অনেক কোড এডিটর আছে যেটা দিয়ে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। বাট আমার কাছে ভিজুয়াল স্টুডিওটা ভালো লাগে, আমি এটা করতেছি। আপনার কাছে যদি অন্য এডিটর ভালো লাগে, যেমন সাবলাইন আছে, তারপরে অ্যাটম আছে, তারপরে ব্রাকেট আছে, এই ভিজুয়াল স্টুডিও আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে, অনেক এডিটর আছে যেগুলোর কাজ একই। হ্যাঁ, যেমন একটা গান প্লে করার জন্য আমরা যেমন যেমন মিডিয়া প্লেয়ার ইউজ করি, সেটা হতে পারে কি কি হতে পারে, ম্যাক্স প্লেয়ার হতে পারে, তারপরে যে পট প্লেয়ার হতে পারে, অনেক প্লেয়ার আছে, যে কোনো একটা ইউজ করলেই আপনি কাজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমি কি করলাম, উম, আচ্ছা ওইটা কি দেখাই দিতে হবে আপনাদের কিভাবে ইনস্টলের ওই অপশনটা? আর সবাই একটু মাইক্রোফোন অন করে আমাকে একটু কনফার্ম করেন যে আপনারা এটা ইনস্টল করছেন কিনা। হ্যাঁ ভাই, করছি। হ্যাঁ দাদা করেছি। আচ্ছা, এখানটা একটা অপশন দেখেন, আমার এই যে ওপেন উইথ আসতেছে, এটা কি আপনাদের আসে? একটু দেখেন তো। সবাই একটু চেক করেন। হ্যাঁ, কোডিং এর অ্যাপে তো ডাইরেক্ট ঢুকে গেলেই চলে আসতেছে। হ্যাঁ, ওখান থেকে ওপেন করা যায়, বাট এখান থেকে করলে সুবিধা হয়, একটা বেশ ফ্যাসিলিটিস পাওয়া যায়। হ্যাঁ ভাই, আসতেছে। আচ্ছা, যদি কারো না আসে আমাকে একটু ক্লাস শেষে বলেন, আমি আপনার প্রবলেমটা সলভ করে দেবো। আচ্ছা, আমি প্রথমে কি ঠিক। করলাম, আমি ক্লাস টুতে গেলাম। ক্লাস টুতে যে একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল তৈরি করলাম। এখন এটাকে আমি অনেকভাবে ওপেন করা যায়, ঠিক আছে? মনে করেন যে আপনি কোড এডিটরটা ওপেন করবেন, মনে করেন আমি এখানে লিখলাম ভিজুয়াল স্টুডিও কোড। ভিজুয়াল স্টুডিও কোড এটা লিখলে এটা এখানে চলে আসে, এটাকে চাপ দিলে জাস্ট কোড এডিটরটা ওপেন হয় প্রথমে। এখানে আমার কিছু পূর্বের কিছু কোড করা আছে, আমি একটু কাজ করতেছিলাম, এগুলোকে কেটে দিলাম আমি। হ্যাঁ, এগুলো কেটে দিবেন, মানে পূর্বের যদি কোনো কিছু থাকে এটা শো করে। এটাকে আমি ছোট করি, জাস্ট এরকম করলাম। এটা বড় করা যায়, ছোট করা যায়। আমি এই ফাইলগুলোকে, এগুলো আমার দরকার নাই, রিমুভ করে আচ্ছা রিসাইকেল বিনে চলে যাবে। আচ্ছা, এরকম থাক। হ্যাঁ, এখন এটাকে ওপেন করে আপনি এই ক্লাস ফোল্ডারটা ধরে ওইটার উপর টেনে ছেড়ে দিলে ওপেন হবে, ঠিক আছে? এই যে ট্রাস্ট চাচ্ছে, আই উইল ট্রাস্ট দিলে এই যে ফাইলটা ওপেন হবে, ঠিক আছে? অথবা কিভাবে করতে পারেন,
আপনি ডিরেক্টলি যাবেন, যে এই ফাইলটাতে যাবেন, এখান থেকে যে আগের দিন দেখাইছিলাম শেয়ার উইথ, এখানে যে এখানে খুঁজে বের করবেন, অথবা এই অপশানটার এটা ওপেন করার পরে, বাট এখানে দেখেন আমি কিন্তু কোনো কিছু সিলেক্ট করিনি, হ্যাঁ, সিলেক্ট না করা অবস্থায় আছি। এখানে রাইট বাটন চাপ দিবেন, চাপ দিয়ে যে ওপেন উইথে দিলে ওই ফোল্ডারটা সহ ওপেন হবে। ঠিক আছে, দেখেন এই যে ফোল্ডারটা সহ ওপেন হয়েছে। এখন আমরা এখানে কোড করব। এখন আমি গত ক্লাসে কি করেছিলাম, আমরা একটা বেসিক স্ট্রাকচার লিখছিলাম। বেসিক স্ট্রাকচারের শুরুতে আমরা কি লিখতে হয় বলেন তো? টাইটেল, হেড। না না না, প্রথমে একেবারে কিভাবে শুরু করতে হয় বেসিক স্ট্রাকচারটা? ডক টাইপ HTML, ডক টাইপ কত লিখবো? ডক টাইপ কত? ডক টাইপ 5 ডক HTML। টাইপ ডক টাইপ কি? ডক টাইপ ডক টাইপ HTML। HTML। ডক টাইপ ওই HTML। আগে আচ্ছা, এখানে মানে আমরা ডক টাইপ HTML। হ্যাঁ, আমরা এখানে এরকম করে লিখতাম ডক টাইপ HTML। আচ্ছা, এখানে একটা মজার বিষয় দেখেন, এখানে এই এডিটরটা কেন ভালো, বা কেন মানে আমার কাছে ভালো লাগে বা অনেকের ভালো লাগে, এরকম অনেক এডিটরই আছে। খেয়াল করেন, আমি সাপোজ আমি লিখলাম এইচ1, এইচ দ্বারা কি মিন করে? হেডিং ট্যাগ মিন করে। এখন এইচের যত প্রপার্টি আছে সব আমার এখানে শো করতেছে, দেখা যায়। এখন আমি হ্যাঁ যদি ভাইয়া। এইচ লিখে ট্যাব প্রেস করে হচ্ছে। এই এইচ অনে লিখি, হ্যাঁ, এইচ অনে চাপ দিই, দেখেন পুরো এইচ ট্যাগ লেখা হয়ে যাচ্ছে, আমার কষ্ট করে লিখতে হচ্ছে না। এই এডিটরটা এতটাই অ্যাডভান্স, আপনাকে কি লিখতে হবে ও বুঝতে পারে যে আপনি আসলে কি লিখতে চাচ্ছেন, ও আপনাকে বলে দেয় যে এটা লিখতে হবে। যেমন আমি যদি এখানে লিখি, মনে করেন যে বেসিক স্ট্রাকচারটা আমার লিখতে হবে, তাই না? তখন আপনি কিভাবে লিখবেন? অনেকভাবে লেখা যায়, আমি একটা শর্টকাট শিখাই দিচ্ছি, এগুলোকে বলে কিবোর্ড শর্টকাট। আপনাদের নট সাইন কিবোর্ড আছে, দেখেন তো, একেবারে ট্যাবের উপরে দেখেন এই যে এটাকে কি সিম্বল বলে, ওটাকে নট সাইনই বলে, মানে সিম্বলটা দেখতে এরকম দেখেন, এই যে একটা সিম্বল আছে না, এই সিম্বলটা হ্যাঁ, কিবোর্ডে দেখেন তো, খুঁজে পান? একেবারে দেখেন হ্যাঁ, ট্যাব আছে। বাটনের উপরে, বা ওই যে অনের- দেখেন ওই যে উপরে অনের সঙ্গে। ওয়ানে আছে ওয়ান। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া। আপনি যে কাজটা করবেন, শিফট প্লাস অন চাপ দেবেন, শিফট প্লাস অন, শিফট দিয়ে শিফট চেপে ধরে অন চাপ দেবেন, দেখেন এই সিম্বলটা আসছে, তাই না? এই যে হ্যাঁ আবার ভাই। দিলাম, আর দেওয়ার পরে এইখানে যে অপশন আসছে, এটা দেওয়ার সাথে সাথে আপনি কিবোর্ডের ইন্টার চাপ দিবেন। ইন্টার চাপ দিলে দেখেন পুরো স্ট্রাকচারটা লেখা হয়ে যাচ্ছে, বুঝছেন? দাদা কি চাপবো 3 নাকি কিবোর্ডের ইন্টার Enter, ইন্টার enter। বাটনটা। ইন্টার? হ্যাঁ, আমি আবারও দেখাই দিই, এই এই এডিটরটা এতটাই অ্যাডভান্স, এ বুঝতে পারে যে আসলে আপনি কি লিখতে চাচ্ছেন। দেখেন, আমি আবারও শিফট চেপে ওয়ান চাপ দিলাম, ওটাকে বলে নট সাইন। নট সাইনটা আসবে, আসার পরে আমি এখানে ইন্টার চাপ দেব, ইন্টার দিলে পুরো স্ট্রাকচারটা লেখা হয়ে যাচ্ছে, আমার আর নতুন করে লিখতে হবে না, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমরা তো এইটুকু আগের দিন আমরা লিখি নাই, আমরা এইটুকু বাদে স্ট্রাকচার বলতেছিলাম যে আমাদের মেইন স্ট্রাকচারটা এরকম, হ্যাঁ, এই যে বডি ট্যাগের ভিতরে এটা থাকে, এরকমই লিখছিলাম, এটুকু লিখছিলাম, এটুকুও লিখি নাই আমরা। আজকে আমরা শিখবো যে এই এক্সট্রা তথ্যগুলো কেন দিতে হয়, একটা ব্রাউজারকে কেন এই এক্সট্রা তথ্যগুলো দিতে হয়। খেয়াল করেন, আমরা তো এইটুকু লিখে আমরা বলছিলাম এটা হচ্ছে আমাদের একটা বেসিক স্ট্রাকচার, হ্যাঁ, এটুকু একটা বেসিক স্ট্রাকচার, এটা ঠিক আছে, কিন্তু এখানে আরো কয়েকটা কথা লিখতে হয়। যেমন এখানে দেখেন, এখানে লিখছি LANG দ্বারা মিন করে ল্যাঙ্গুয়েজ। LAN দ্বারা কি মিন করে? ল্যাঙ্গুয়েজ। কার ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ। যে ইংলিশ। আপনি যে ওয়েবসাইটটা তৈরি করতেছেন, এই ওয়েবসাইটটার ল্যাঙ্গুয়েজটা কি, ঠিক আছে? এখন ল্যাঙ্গুয়েজটা কি বলতে, এখানে যেমন মনে করেন আপনি, আপনার মাতৃভাষা কি? বাংলা, তাই না? আপনার মাতৃভাষা বাংলা। এখন আপনি চাচ্ছেন ইংলিশ ভাষা শিখতে, আপনি চাচ্ছেন চাইনিজ ভাষা শিখতে, স্প্যানিশ ভাষা শিখতে, কিন্তু আপনি অনেক ভাষা শিখছেন, কিন্তু আপনার মাতৃভাষা কোনটা বলেন তো? বাংলাই তো হবে, তাই না? যেহেতু আপনি বাঙালি। ঠিক তেমনি একটা ব্রাউজার অনেক ধরনের ভাষা সে জানে, অনেক ধরনের ভাষা জানে, মানে আমাদের এই ওয়েবসাইটটায় অনেক ভাষা আমরা অ্যাপ্লাই করতে পারি। মানে কেমন অ্যাপ্লাই করতে পারি? মানে এই যে আমরা লিখতেছি, খেয়াল করেন, এখানে এই যে ABCDEFG লিখলাম, এটা তো ইংলিশে লিখলাম, তাই না? আবারও মনে করেন যে আমি এখানে এই যে বাংলায় লিখলাম, তাই না? এখানে আমি চাইনিজে লিখতে পারি, অনেক কিছুতে লিখতে পারি, কিন্তু আমার ওয়েবসাইটটার মেইন ভাষাটা কি হবে, অর্থাৎ ডিফল্ট ভাষা,
অর্থাৎ ডিফল্ট ভাষা কি হবে সেটাকে বলে দিতে হবে। আমার ওয়েবসাইটের ডিফল্ট ভাষা হচ্ছে ইংলিশ, তাই ইএনজি দিয়ে দিলাম। বুঝছেন? এখানে ইএনজি ইউএস লেখা যায় যে এটা ইউএস এর হবে, ঠিক আছে, এরকম করে দিলাম। তাহলে আর কাকু কি বুঝেছে? তার মানে এটা দ্বারা আমরা কি মিন করব, একটা ওয়েবসাইটের ডিফল্ট ভাষাটা কি হবে সেটা লিখে দিলাম। এরপরে আমাদের এখানে আরো কিছু এক্সট্রা তথ্য আসতেছে, সেগুলো আমরা একটু দেখার ট্রাই করি। আবার আমি নট সাইন দিলাম, নট সাইন দিয়ে ওটাকে নিয়ে আসলাম নট সাইন দিয়ে। আচ্ছা এখানে দেখেন এই তিনটা তথ্য এক্সট্রা আসছে আরো। এটা সবই দিলেই হবে না? আচ্ছা মাইক্রোফোনটাকে অফ করে রাখবেন যে পাশে কথা বলতেছেন। আচ্ছা এটা দ্বারা মিন করে একটা ওয়েবসাইটের ডিফল্ট ভাষা কি হবে। সে কিন্তু অনেক ভাষা করতে পারে, বাট মূল ভাষাটা তার কি, তার মূল ভাষাটা আমাদের ওয়েবসাইট যেটা তোমরা তৈরি করব সেই ওয়েবসাইটের মূল ভাষাটা হবে ইংলিশ। আচ্ছা এখানে আরেকটা আরো এই তিনটা তথ্য আপনার লিখতে হবে। এটা হচ্ছে মেটা, মেটা একটা ট্যাগ, ঠিক আছে, যেমন আমাদের এইচটিএমএল একটা ট্যাগ, মেটা একটা ট্যাগ, টাইটেল একটা ট্যাগ, ঠিক তেমনি মেটাও এক প্রকারের ট্যাগ। মেটা ট্যাগ দিয়ে কি করে, মেটা ট্যাগ দিয়ে এই ব্রাউজারের জন্য কিছু এক্সট্রা তথ্য পাঁচ করে দেয়। যেমন এটা দিয়ে আমরা মিন করতেছি আমাদের ওয়েবসাইটের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ। মেটা ট্যাগ দিয়ে আমরা এখানে লিখলাম আরো কয়েকটা তথ্য অ্যাড করে দিলাম। এই তথ্যটাকে এখানে কি লিখলাম, কারসেট। হ্যাঁ কারসেট, এটার পুরো কথাটা হচ্ছে ক্যারেক্টার সেট। হ্যাঁ ক্যারেক্টার সেটকে সংক্ষেপে লেখা হয় কারসেট দ্বারা। এখানে আমরা লিখেছি UTF-8। হ্যাঁ এটা দ্বারা মিন করে, আপনারা যারা কম্পিউটার সাবজেক্ট পড়েছেন তারা অনেকে জানেন। দেখেন আমরা এটুকু তো বুঝি যে কম্পিউটার শুধু 0 আর 1 ল্যাঙ্গুয়েজ ছাড়া কিছুই বোঝে না। অর্থাৎ আপনি যাই লেখেন না কেন কম্পিউটার সেটাকে 0 আর 1 0 আর 0 আর 1 এ কনভার্ট করে ফেলে। এখন এই কনভার্ট করার একটা সিস্টেম আছে, অনেক সিস্টেম আছে, সেটা হচ্ছে UTF। এটা হচ্ছে একটা ক্যারেক্টার সেট, একটা ইউনিকোড, ঠিক আছে। এই ইউনিকোড দ্বারা সেটা 8 ক্যারেক্টারে করতে পারে, 12 ক্যারেক্টারে করতে পারে, 7 ক্যারেক্টারে করতে পারে, তারপরে 16 ক্যারেক্টারে করতে পারে, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে UTF-8। এটা যদি আপনি লেখেন, এটা লিখলে আপনার এইটুকু আপনি এনশিওর হবেন, সেটা হচ্ছে আপনার ব্রাউজারের ভেতরে আপনি যত ল্যাঙ্গুয়েজ লেখেন না কেন, মানে যত টাইপের ল্যাঙ্গুয়েজে আপনি লেখেন না কেন, এখানে যত টাইপের মানে যে সব কথাবার্তা লেখেন না কেন, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখেন না কেন, ব্রাউজার সেটা অটোমেটিক্যালি চিনতে পারবে এবং সেটাকে রিড করতে পারবে। ইউটিএফ মানে হচ্ছে, এটা হচ্ছে ইউ দ্বারা মিন করে হচ্ছে আর ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট, ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। আর 8 দ্বারা মিন করে বিট, এখানে বিট মিন করে যে এটা 8 বিটে হবে, ঠিক আছে, 8 বিটে হবে, 16 বিটে হবে। যেমন দেখেন আপনাদের কম্পিউটারে অনেক সময় যারা একটু কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করেন তারা দেখবেন যে আপনাদের কম্পিউটারটা এটা 32 বিট বা 64 বিট এরকম একটা কথা থাকে, ঠিক আছে, এটা কত বিটের, ঠিক আছে। ঠিক তেমনি উইন্ডোজ ডাউনলোড করার সময় লেখা আসে। হ্যাঁ ঠিক তেমনি এই যে আমরা যে অক্ষরগুলো লিখবো এই অক্ষরগুলো কোন বিটে কনভার্ট হবে বা এটা কি দ্বারা মিন করবে, এটা আপনার ইনশিওর করে লিখে দিতে হবে। এগুলো আপনার এতটা বোঝার দরকার নাই, আপনারা এগুলো মনে রাখবেন যে এগুলো একটা ওয়েবসাইটে লিখতে হবে, এটা মাস্ট বি, এটা কোনো অপশন নাই। এরপরে আছে মেটা ট্যাগ, এটা দ্বারা মিন করে আপনার ব্রাউজারটা সব ব্রাউজারে কম্পিটেবল ভাবে দেখাবে কিনা, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। ভিউপোর্ট দ্বারা এটা আসলে রেসপন্সিভের ক্ষেত্রে কাজ করে, কারণ আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব সেই ওয়েবসাইটটা আসলে শুধু পিসিতে দেখলে তো হবে না, মোবাইলেও তো মানুষ ওয়েবসাইট ব্রাউজ করে, আসলে আমাদের ওয়েবসাইটটা মোবাইলেও দেখাবে কিনা, ঠিক আছে, মোবাইলেও কেমন দেখাবে, ভালো দেখাবে কিনা বা সুন্দরভাবে দেখা যাবে কিনা, এটা ইনশিওর করে এই ট্যাগটার মাধ্যমে। এই ট্যাগটা দিলে ওটা মোবাইলে সুন্দরভাবে দেখায়, এটাও সেম কাজ করবে। আর ক্যারেক্টার সেট এটা মিন করে যে আমরা আমাদের ওয়েবসাইটে যত ল্যাঙ্গুয়েজ লিখি না কেন সব ল্যাঙ্গুয়েজটা যেন সাপোর্ট করে। আর উপরেরটা দ্বারা মিন করে আমাদের ওয়েবসাইটটা ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ঠিক আছে। এখানে আমরা অনেক ল্যাঙ্গুয়েজে লিখতে পারি, বাট আমাদের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এখন কথা হচ্ছে ভাই এগুলো কি করব, এগুলো আপনার মুখস্থ করতে হচ্ছে না তো, আপনাকে জাস্ট এই আমি তো আপনাকে শর্ট করে লিখেই দিলাম কিভাবে এটা শর্টকাটে আনতে হয়। শিফট দিয়ে নট সাইন দিবেন, এন্টার দিবেন, এটা চলে আসবে, ঠিক আছে। এরপরে আচ্ছা এরপরে দেখেন খেয়াল করেন এটুকু আমাদের হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা আজকে কিছু ট্যাগ শিখবো। এখানে আমরা ভাই শোনা যাচ্ছে না।
ও মাইক্রোফোন অফ করা। আচ্ছা, এবার শোনা যায়? হ্যাঁ আচ্ছা, আমরা গত ক্লাসে এ পর্যন্ত করছিলাম, দেখি আজকে কতদূর যেতে পারি। ঠিক আছে, আমাদের অনেক তাড়া নাই যে আমাদের 3 মাসের ভিতরে কোর্স কমপ্লিট করতে হবে, এমন কোনো কিছু না। আমরা ভালোভাবে শিখে যেতে যেন আমরা পারি। হ্যাঁ, পরবর্তীতে যারা আপনারা বলতে পারেন যে না আমি একটা ভাইয়ের কাছ থেকে শিখছিলাম, সে আমাকে অনেক কিছু শিখাইছে। ঠিক আছে, স্ট্রং ট্যাগ আজকে আমরা শিখবো। স্ট্রং ট্যাগের কাজ, স্ট্রং ট্যাগের কাজটা আসলে মেইনলি কি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। এখানে দেখি, দেখেন আমি যদি STR লিখি, দেখেন এই যে নিচে আমাকে সাজেশন করতেছে স্ট্রং ট্যাগ লিখবো কিনা। আমি এটা ক্লিক করলাম, স্ট্রং ট্যাগ লেখা হয়ে গেল। বা আপনি চাইলে কিন্তু এখানে লিখতে পারেন আপনার, কারণ কিছুদিন পরে দেখবেন আপনার এগুলো লিখতে ভালো লাগতেছে না। ঠিক আছে, তখন এই শর্টকাটগুলোই ইউজ করবেন, এই যে স্ট্রং। ঠিক আছে, স্ট্রং লিখে এরকম করে ক্লোজ করলে এই এডিটরটা অটোমেটিক্যালি মিন করে নেয় এর পরবর্তী অংশ কি হবে সে বুঝে যায়। এখন দেখি দিস ইজ ট্যাগ, এই কথাটা লিখলাম। দেখি স্ট্রং ট্যাগটা আসলে আমাদের কি কাজ করে। আমরা তো এখনো কোনো ওয়েবসাইট বিল্ড আপ করিনি, আমরা শুধু দেখতেছি আসলে ট্যাগগুলো দিয়ে কি করে। আচ্ছা, এখানে আমি একটা কথা একটু বলে রাখি, আপনারা অনেক জায়গায় একটা শব্দ শুনতে পারেন, সেটা হচ্ছে এলিমেন্ট। হ্যাঁ, এলিমেন্ট শব্দ বলতে পারে। এখানে এলিমেন্ট মানে এক্সট্রা কোনো জিনিস আপনার মনে রাখা লাগবে না। এলিমেন্ট মানে ট্যাগ। এলিমেন্ট মানে কি? ট্যাগ। একটা ওয়েবসাইটে যত ট্যাগ থাকবে এই প্রত্যেকটা ট্যাগকে বলা হয় এক একটা HTML এলিমেন্ট। ঠিক আছে, HTML এলিমেন্ট হচ্ছে একটা ওয়েবসাইটে যত ট্যাগ আছে এই প্রত্যেকটা ট্যাগকে বলে এক একটা HTML এলিমেন্ট। এলিমেন্ট মানে উপাদান, মানে এই HTML এর ভিতরে কি কি উপাদান আছে, এই ট্যাগ আছে, এই ট্যাগ আছে। আচ্ছা, দেখি আমাদের স্ট্রং ট্যাগটা কি করে। আমি ব্রাউজারটাকে দুইটা ভাগে ভাগ করলাম, ডান পাশে একটা শো করাবো। আচ্ছা, ব্রাউজারটা আসেনি। আচ্ছা, আমাদের ফোল্ডারটা কই? এই যে এখানে। ভাইয়া, এটাকে আমরা ব্রাউজারে ওপেন করি। ওপেন উইথ দিলাম, ওপেন উইথে যে সেন্ড না, ওপেন উইথে যে আমি ফায়ারফক্সে ওপেন করতেছি। এটা সুন্দর করে ফায়ারফক্স ওপেন হলো। ডান পাশে রেখে দিলাম, দুই পাশে দুটোকে কোড এডিটরটাকে সেট করলাম। এক পাশে আমাদের কোড এডিটরটা, আরেক পাশে ভাইয়া আমাদের ব্রাউজার কোডটা। হ্যাঁ, ডিসপ্লেটা কিভাবে ভাগ করে? এটা হচ্ছে আপনি যখন এটাকে যে বড় করলেন, হ্যাঁ, বড় করার পরে এটাকে একটু ছোট করে নিতে হয়। এই যে এই যে এখানে চাপ দিলে তো ছোট হয়, এটা তো বোঝেন। হ্যাঁ, এটা বড়, এটা ছোট। এবার উপরে এটা কিবোর্ড দিয়ে এখানে চেপে ধরবেন, চেপে ধরে যে কোনো এক মানে পাশে এক ছেড়ে সাইডে দিবেন। নিয়ে যাবে। হ্যাঁ, এক সাইডে নিয়ে এখানে ছেড়ে দিলে ডান পাশে একটা অপশন সেট করতে দেয় আপনাকে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, স্ট্রং ট্যাগ আমরা লিখলাম। এখানে আমরা স্ট্রং ট্যাগ লিখছি, এটাকে আমরা সেভ করি। সেভ করার পরে এখানে রিলোড করি। দেখেন এটা কি হিসেবে আসছে। এখানে দেখেন এই যে এটা একটু বোল্ড হয়ে গেছে। আমরা সেম কাজটাই দেখি এভাবে করি তো। এখানে আমরা বি ট্যাগের কাজ কি আমাদের? হোল্ড করা। বোল্ড। বোল্ড। তাহলে আমরা একটাকে বোল্ড করি, একটাকে স্ট্রং করি, দেখি তাহলে আমরা দুটো ডিফারেন্স বুঝতে পারবো। সেভ করলাম, রিলোড করলাম, দেখেন আচ্ছা এখানে দুইটা দেখেন পাশাপাশি চলে গেছে না। মাঝখানে যদি আমি ব্রেক দিতে চাই সেই ট্যাগের নাম কি? ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ লিখতে হয় BR দ্বারা। হ্যাঁ, দেখেন আমি BR লিখেছি, ইন্টার দিয়েছি, অটোমেটিক্যালি এই কোড এডিটর বুঝে গেছে যে আমি আসলে কি লিখতে চাচ্ছি। ঠিক আছে, এবার খেয়াল করেন। তাহলে এবার আমি এটাকে সেভ করে নিই আর এখানে ইয়া করি। এবার দেখেন উপরেরটা, এই যে উপরের যে ট্যাগটা এখানে লিখি বোল্ড, লিখে দিলে আমাদের সুবিধা হবে। দিস ইজ বোল্ড লিখলাম। হ্যাঁ, এখানে সেভ করি। কোনো ডিফারেন্স আছে দেখেন তো দুইটা ট্যাগের ভেতরে? একটা ছোট হ্যাঁ, একটা বড়। একটা বোল্ট হয়েছে একটু, একটু আর বোল্ড একটা হয়েছে, আরেকটু ইয়ে হয়েছে। মানে এটা মেইনলি একই রকমই কাজ করে। বোল্ড ট্যাগটা একটু বড় করে একটু বোল্ড করে দেয়, একটু ফন্টটা একটু বড় করে দেয়। স্ট্রং ট্যাগটাও সেম কাজই করে, বাট একটু ফন্ট সাইজ ছোট রাখে। ঠিক আছে, মানে মেইনলি আপনার এই দুটোর ইউজ একই রকমই। মানে মনে করেন যে আপনি স্ট্রং করে দিলেন, মানে ওই কথাটা খুবই স্ট্রং, একটা জোর হিসেবে কাজ করবে। আর বোল্ড ট্যাগটাকে ওটাকে বোল্ড করে দেবে। সেম প্রায় একই কোয়ালিটির, বাট একটু ডিফারেন্স কি, এটা একটু বড় হয়েছে, এটা একটু ছোট হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা আরো একটা ট্যাগ এগুলোকে ই করে দিই। আমাদের আরো কিছু ট্যাগ ছিল। এটাকে বলে ইনফ্রাসাইজ ট্যাগ। হ্যাঁ, EM ট্যাগ যাকে বলে, ইনফ্রাসাইজ। এটাকে আমরা কিভাবে লিখবো? আমরা যদি EM দিই, লিখলাম, এখানে লিখলাম দিস ইজ ট্যাগ, আর মাঝখানে একটা ব্রেক ট্যাগ দিই।
ব্রেক ট্যাগ যে দিতেই হবে তা না, আমি ব্রেক ট্যাগ দিলাম যাতে করে ওটাকে নিচে পরবর্তীতে যা লিখবো সেটা যেন নিচে শো করে। দেখেন তো এটা কেমন দেখাচ্ছে, এটা কোন ট্যাগের মতো আচরণ করে? ইটালিক। ইটালিক আই। ট্যাগ। তার মানে আমরা যদি এবার নিচে ইটালিক ট্যাগটাকে লিখি তাহলে ডিফারেন্সটা দেখতে পাবো। দিস ইজ ইটালিক লিখলাম, সেভ করলাম, রিলোড করলাম। দেখেন তো দুইটার ভিতরে কোনো চেঞ্জ আছে? না ভাই, একটা ছোট একটা বড়। না, ছোট বড় নয়, আমার কাছে একই রকমই সাইজ মনে হচ্ছে। ঠিক আছে, এটা অনেকগুলো অক্ষর আছে তাই এটা লম্বা হয়ে গেছে। আচ্ছা। তার মানে এই ইমপ্রেসাইজ ট্যাগ আর আই ট্যাগের কাজ একই। বুঝছেন আমার কথা? হ্যাঁ। হ্যাঁ ইমপ্রেসাইজ ট্যাগ আর আই ট্যাগের কাজ কি? একই রকম কাজ করে। এখানে খেয়াল করেন, স্ট্রং ট্যাগ আর কি ট্যাগ একই রকম কাজ করে এমফাসাইজ না? স্ট্রং ট্যাগটা অন্য কি ট্যাগের মতো করে আচরণ করে? বি ট্যাগের মতো। স্ট্রং ট্যাগ হচ্ছে bold. বোল্ড বোল্ড। ট্যাগ অর্থাৎ বি ট্যাগের মতো আচরণ করে, আর ইএম ট্যাগটা কি ট্যাগের মতো আচরণ করে? ইটালিক ট্যাগ। ইটালিক একই রকম। এরপরে আমাদের এখানে মার্ক ট্যাগ আছে, তাহলে আমরা একটু মার্ক ট্যাগটাকে শিখি যে কিভাবে আমরা মার্ক ট্যাগটাকে করতে পারি। আচ্ছা, এটা এখানে চলে আসছে। এখানে লিখি, তাহলে আমরা যদি মার্ক লিখি, আচ্ছা মার্ক লিখে আমি আচ্ছা এটা তো শুরু শেষ করতে হবে, তাহলে এখানে লিখলাম মার্ক। এই যে মার্ক ট্যাগটা চলে আসছে, এটাকে শেষ করলাম। আচ্ছা মার্ক ট্যাগটা তো সরাসরি বোঝা যাবে না, আমি এখানে পি ট্যাগ নিয়ে আগে পি ট্যাগ নিয়ে লিখলাম। আচ্ছা আমরা যখন ওয়েবসাইটে কোনো লেখা দিতে চাই বাট কি লেখা দিব খুঁজে পাই না, তখন আমরা কোন লেখা ইউজ করতে বলছিলাম বলেন তো? কোন টেক্সট? লরেন থেকে লরেন থেকে কিছু কপি করে আনে। ঠিক আছে, ওয়েবসাইট অর্থাৎ লরেন ওয়েবসাইটের ইসলাম। ভেতরে মানে অনেকে ফ্রি টেক্সট বলতে যে টেক্সটটা নিয়ে কাজ করলে কেউ আপনাকে কপিরাইট ধরবে না, ঠিক আছে, কেউ আপনাকে যে কপিরাইটটা ধরবে না সেরকম একটা ট্যাগ মানে টেক্সট হচ্ছে লরেম টেক্সট নিয়ে কাজ করলে কেউ কোনোদিন কপিরাইট আপনাকে ধরবে না। ঠিক তেমনি এখানেও দেখেন এই ব্রাউজারে লরেম লিখলে ওই লরেমের কয়েকটা শব্দ এখানে চলে আসে। ঠিক আছে, এই যে এখানে আমি কিছু লরেম নিলাম, এটা ব্রাউজার কিভাবে লিখলাম আবারও খেয়াল করুন। LOREM এই যে দেখেন লরেম লেখা চলে আসছে, আমি এন্টার দিলাম, লরেমের কিছু অক্ষর আমাকে এখানে অটোমেটিক্যালি লিখে দিচ্ছে। এই ব্রাউজারটার মজাটাই হচ্ছে এটা, আপনাকে এখানে তাদের ওয়েবসাইটে যে লরেম কপি করে নিয়ে আসার কোনো দরকার নেই। ঠিক আছে, বুঝছেন? ভাইয়া জি। এই যে প্যারাগ্রাফে ওই যে যেটা কপি করে আনছি ওটা তো অনেক দূর পর্যন্ত চলছে, ওইটাকে ভেঙে দেয় কিভাবে? ও আচ্ছা, এই অপশনটা দেখেন, আপনারা এই সমস্যাটা একটু পড়বেন, দেখেন আমি আবারও করে দিই। এটা কিভাবে বুঝাই, এটাকে সেট করে দিই। এখানে দেখেন আমি আবারও এটাকে মুছে দিই, কন্ট্রোল Z দিয়ে পুরোটা কেটে দিই। খেয়াল করুন পি আসছে, এখানে পি লিখলাম, এন্টার দিলাম, পি ট্যাগটা চলে আসছে। আমি এখানে লরেম লিখতে চাচ্ছি, লরেম লিখলাম কিন্তু এক লাইনে হয়ে গেছে। হ্যাঁ, একটা প্রবলেম। এরকম করে আমার মাউস হুইল ধরে 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 কাজ করা লাগতেছে, ডান পাশে যে দেখা লাগছে, বাম পাশে যে দেখা লাগছে, এটাকে বলে ওয়ার্ড র্যাপ। ভিউতে যাবেন, এখানে দেখেন এই যে এখানে ভিউতে আসার পরে এখানে দেখেন এই যে ওয়ার্ড র্যাপ, এটা দিয়ে যদি সিলেক্ট করেন তাহলে ওটা নিচে নিচে শো করবে, মানে এক লাইনে শো করবে না। বুঝছেন? হ্যাঁ ভাই। তার মানে কিভাবে এটাকে আমরা সলিউশন করলাম, ভিউতে গেলাম, ওয়ার্ড র্যাপে এখানে টিক চিহ্ন ছিল না, এখন যদি আমি দিই তাহলে টিক চিহ্নটা চলে যাবে, দেখেন এক লাইনে হয়ে গেছে। আবারও যদি যাই এখানে যদি এই যে ওয়ার্ড র্যাপে দিই তাহলে আমার কি হবে, টিক চিহ্নটা যখন দিয়ে দিব তখন ওটাকে ভেঙে নিচের লাইনে দেবে, র্যাপ করে দিবে। ঠিক আছে, এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে অল্টার Z। ঠিক আছে, অল্টার Z দিলে একই কাজ করে, অথবা আপনি ভিউ থেকে এখান থেকে করে নিতে পারবেন। এখন দেখি আমরা এটাকে সেভ করি। এই যে একটা লেখা আসছে, এই লেখাটা কোন ট্যাগের প্রভাবে আসছে এরকম করে বলেন তো? পি ট্যাগ। পি ট্যাগের। কিন্তু আমি চাচ্ছি এই যে যে ডলার কথাটা লেখা আছে, হ্যাঁ লরেম ইপসন ডলার, এই ডলার কথাটাকে মার্ক করে দেবো। মার্ক করা মানে হাইলাইট করে দেওয়া। তাহলে এই যে যে লেখাটা আছে এই যে এর আগে মার্ক শব্দ লিখে দিতে হয়। এখানে লিখলাম MARK, মার্ক লিখে শেষ করলাম, এটা শুরু শেষ হয়ে গেল,
এটাকে কেটে নিলাম, কন্ট্রোল এক্স দিয়ে এখানে পেস্ট করে দিলাম। তো এবার খেয়াল করেন কি হলো, অর্থাৎ মূল কথাটা আমি ডলারের আগে এবং পরে দুইটা শব্দ অ্যাড করে দিলাম, সেটাকে বলে দিলাম মার্ক। মার্ক দ্বারা মিন করবে আমার এই ওয়েবসাইটে যখন এই লেখাটা শো করবে, আমি তখন ব্রাউজারকে বলে দিলাম যে আপনি যখন শো করবেন তখন এই মার্ক লেখার ভিতরে যে লেখাটা থাকবে সেটাকে আপনি একটু হাইলাইট করে দিবেন। কেমন করে? আমরা এটাকে সেভ করি। আপনাদের যে সমস্যাটা হতে পারে, আপনারা সেভ না করে ব্রাউজার রিফ্রেশ করতে পারেন বারবার, কিন্তু এটা মাথায় রেখে এটা সেভ করবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করে তারপরে দেখেন রিফ্রেশ করলাম, এই যে দেখেন ডলার কথাটা কি হয়ে গেছে, একটু মার্ক বা হলুদ কালার হয়ে গেছে, দেখা যায়। হ্যাঁ ভাইয়া। দেখেন আমি আবারও একটু মার্ক করি, হ্যাঁ আমি মনে করি এটাকে কেটে দিলাম, মানে কেটে না, আমি আরো একটা জায়গায় মার্ক করবো, এটাকে কপি করে নিলাম পুরোটা, আমি এইখানে এটাকে পেস্ট করলাম, করে এই কথাটাকে এখান থেকে কপি করলাম, এই ডলারটাকে মুছে দিলাম, এবার তাহলে আমি কয়টা জায়গায় মার্ক করেছি এই পুরো পি ট্যাগের দুই ভিতরে? জায়গায়। দুইটা জায়গায়। এবার দেখেন দুইটা জায়গায় মার্ক শো করতেছে, মজা না? মার্কের কাজ হ্যাঁ। কি? জাস্ট একটু হাইলাইট করে দেয়। আর এই পুরো লেখাটা আসছে কোন ট্যাগের প্রভাবে? পি ট্যাগের প্রভাবে, কি ট্যাগ? ঠিক আছে? পি ট্যাগের ভিতরে একটা ট্যাগের ভিতরে অনেক ট্যাগ ইউজ করা যায়, যেটা আমরা শিখবো। একটা ট্যাগের ভিতরে অনেকগুলো ট্যাগ, যেমন এই যে পি ট্যাগের মধ্যে কিন্তু আমি ইউজ করছি, তাই না? এই যে বডি ট্যাগের মধ্যে পি ট্যাগ ইউজ করছি, এটাকে বলে ওর মধ্যে ইউজ করা আর কি। এখানে যদি আমরা আমরা আরো কিছুদিন যখন আমরা অ্যাডভান্স লেভেল শিখবো, তখন আমাদের দেখবেন যে অনেক একটা টার্ম ইউজ করতে পারি, যে প্যারেন্ট কাকে বলে, চাইল্ড কাকে বলে। প্যারেন্ট মানে কি? পিএস প্রধান প্যারেন্ট। ট্যাগ। প্যারেন্ট মানে কি? প্যারেন্ট আরে বাপ মা, পিতামাতা। বাবা মারে কি এই যে বলে? প্যারেন্ট বলে না? হেড একটা কারেন্ট ট্যাগ। হ্যাঁ ঠিক তেমনি এর এর আগে যে থাকবে সে হচ্ছে পি ট্যাগের বাবা, এরকম করে মনে রাখেন। বডি ট্যাগ হচ্ছে বাবা, তার ছেলে হচ্ছে পি ট্যাগ, আবার পি ট্যাগের ছেলেকে মার্ক ট্যাগ, ঠিক আছে? আর যদি মার্ক ট্যাগ বলি তাহলে মার্ক ট্যাগের বাবাকে পি ট্যাগ, পি ট্যাগের বাবাকে বডি ট্যাগ। এটাকে বলে প্যারেন্ট চাইল্ড সম্পর্ক, ঠিক আছে? আমরা যখন ওয়েবসাইট তৈরি করি এই প্যারেন্ট চাইল্ড সম্পর্ককে করেই আমাদের ওয়েবসাইট তৈরি করতে হয়, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি কি কয়েকটা ট্যাগ শিখলাম। স্ট্রং ট্যাগ দেখলাম, বোল্ড ট্যাগের মতো আচরণ করে। ইএম ট্যাগ দেখলাম, ইটালিক ট্যাগের মতোই আচরণ করে, যে কোনো একটা ইউজ করলেই হবে। মার্ক ট্যাগ দেখলাম, যেটাকে আমাদের একটা Highlight ওয়েবসাইটকে হাইলাইট করে দেয়, মানে কোনো লেখাকে। আচ্ছা আমরা এখন আরেকটা ট্যাগ শিখি, সেটা হচ্ছে ডিলিট ট্যাগ। ডিলিট ট্যাগটা কি কাজ করে? আচ্ছা এস ট্যাগটা কি কাজ করে মনে আছে? এস ট্যাগ, এস ট্যাগের নাম কি, ফুল মিনিং কি? স্ট্রাইক থ্রো ট্যাগ। তাহলে স্ট্রাইক থ্রো ট্যাগ কি কাজ করে দেখি, এখানে লিখলাম দিস ইজ স্ট্রাইক, এস টি আর আই সি কে, দিস ইজ স্ট্রাইক, একটা টেক্সট লিখলাম আমি আর কি, সোজা কথা লিখলাম। এটা কি হয়েছে? কেটে গেছে না? কেটে যায়। কেটে যাওয়া বলতে কি মিন করে এখানে? সোজা কথা, ওই লেখাটার মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিয়েছে, ওই দাগ দেওয়াটাকেই আমরা বলছি কেটে গেছে। একটা বিআর ট্যাগ ইউজ করলাম যাতে পরের লাইনটা নিচে আসে। আমি এখানে লিখলাম ডিইএল, ডেল ট্যাগ। ডেল অর্থ ডিলিট ট্যাগ। কি ট্যাগ? ডিলিট ট্যাগ। ডিলিট। দিস ইজ ডিলিট। জাস্ট এখানে কোনো ওয়ার্ডের মিনিং রাখতেছে না, জাস্ট লেখার কথা লিখতেছে। দেখি কি কাজ করে? একই কাজ করে। ডিলিট ট্যাগ কি করে? ডিলিট ট্যাগ মানে লেখাটাকে ডিলিট করে দেয়নি, জাস্ট কেটে বোঝাই দিচ্ছে যে এই লেখাটা ডিলিট, এটা কোনো কাজ হবে না। তাহলে এস ট্যাগ আর ডিলিট ট্যাগের কাজ কি? একই রকম, একই কাজ করে, ঠিক আছে? এগুলো জাস্ট আপনার একটু প্র্যাকটিস করতে হবে বাসায় বসে, আর এটার জন্য প্রচুর ধৈর্য থাকতে হবে। স্প্যান ট্যাগ, স্প্যান ট্যাগকে স্পান দিয়েই লিখতে হয়। আচ্ছা দেখি আমরা এখানে আমার নাম লিখলাম, ঠিক আছে? জাস্ট এগুলো ছাড়া লিখলাম, বাট আমরা এরকম করে কখনোই লিখবো না, কারণ HTML বলে আপনি যা লিখবেন সেটা কোনো না কোনো একটা ট্যাগের ভিতরে লিখবেন। বাট আমি লিখলাম, দেখি কি হয়। লেখাটা শো করছে, এটা পাশাপাশি চলে গেছে। তাহলে এই লেখাটার এই লেখাটার মাঝে একটা ব্রেক দিয়ে দিলে কি হবে? ওই নামটা কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। দিলাম, দেখি নিচে আসে কিনা। হ্যাঁ নিচে চলে আসছে। এখন কথা হচ্ছে এই যে নর্মালি লিখলাম আর স্প্যানের ভিতরে লিখলাম, স্প্যান একটা ট্যাগ, ঠিক আছে? এখানে লিখলাম, দেখেন তো দুইটার ভিতরে কোনো চেঞ্জ আছে? এটার মাঝখানে একটা বিআর দিয়ে দিই, কোনো চেঞ্জ আছে? একই রকম দেখা একই যাচ্ছে রকম মনে দেখা হচ্ছে। যাচ্ছে, একই রকম। এখন স্প্যান ট্যাগটা কখন ইউজ হয়? আমরা আরো কিছুদিন পরে শিখবো
কোনো একটা ট্যাগ ইউজ করলে এখানে কিছু এক্সট্রা তথ্য আমার এই নিচে শো করে, এটাকে বলে ইনস্পেক্ট। এটা কিভাবে করলাম, রাইট বাটন চাপ দিবেন। এই সব টুলগুলো নিয়ে আমরা আস্তে আস্তে শিখব। এটা আপনাদের আসবে হচ্ছে এরকম করে আসবে। এখানটায় এক্সট্রা কিছু প্রপার্টি অ্যাড হবে, অর্থাৎ কিছু ওর আচরণ আছে, এক একটা ট্যাগের এক একটা বৈশিষ্ট্য আছে এবং সেই বৈশিষ্ট্য নিয়েই ও ব্রাউজারে আচরণ করে। কিন্তু স্প্যান হচ্ছে এমন একটা ট্যাগ যার কোনো বৈশিষ্ট্য নাই। এ হচ্ছে মানে কি বলবো, মানে ওর কোনো প্রভাবই নাই, মানে জাস্ট আপনি লেখাটা লিখতে চাচ্ছেন বা কোনো প্রভাব হবে না। যেমন বি ট্যাগ দিলে কি হয়, লেখাটা কি হয়ে যায়, বোল্ড হয়ে যায়। এইচ দিলে কি হয়, হেডিং করলে এটা আরো বড় হয়ে যায়, তাই না? কিন্তু আমি এমন একটা লেখা লিখতে চাচ্ছি যেখানে কোনো ট্যাগের কোনো প্রভাব হবে না, মানে কোনো ইফেক্ট যেন না আসে। তাহলে সেক্ষেত্রে আমার শুধু এইভাবে লিখতে হবে, সুমন যেভাবে হোক একইভাবে লিখে দিতে হবে, কিন্তু কোনো একটা ট্যাগের ভিতরে লিখে লেখাটাই হচ্ছে আমাদের নিয়ম। এজন্য আমরা স্প্যান ট্যাগটাকে ইউজ করি। মানে স্প্যান ট্যাগটা জাস্ট কি করে, ওই লেখাটাকেই শো করে, বাট এটার উপর কোনো প্রভাব বা কোনো কার্যকারিতা ও ফলায় না। বুঝতে পারছি? হ্যাঁ দাদা, ওই বিআর এর ওইটা সে ট্যাগ শেষ করা লাগে না? না, বিআর হচ্ছে এমন একটা ট্যাগ যেটার কোনো শেষ নেই। আমাদের ট্যাগ দুই ধরনের হয়, একটা ওপেনিং ট্যাগ আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ঠিক আছে? কিছু কিছু ট্যাগ আছে যে ট্যাগটার শুধু একটাই ট্যাগ, এটার কোনো ক্লোজিং নেই। ঠিক তেমন একটা ট্যাগ হচ্ছে বিআর ট্যাগ, অর্থাৎ ব্রেক ট্যাগের কোনো ইয়া নাই। এখন আপনি যদি প্রশ্ন করেন যে ভাই তাহলে সবগুলোর তো আছে, তাহলে এটা নাই কেন? এটার অ্যান্সার হচ্ছে যারা এই HTML তৈরি করছে তারা এভাবেই তৈরি করছে, এর কোনো ব্যাখ্যা নাই। তারা বলছে এটার কোনো ক্লোজিং করা যাবে না। ওরা যা বলতেছে আমরা তাদের মতো করে শিখতেছি, কারণ আমরা তো ল্যাঙ্গুয়েজ তৈরি করব না, একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা আছে, আমরা জাস্ট সেটাই শিখতেছি, ওটা যেভাবে যা আছে। ঠিক আছে? এখানে আমি 15টা ট্যাগ আপনাদের দেখাইছি। এই 15টা ট্যাগে কোনো কনফিউশন আছে কারো? না, ক্লিয়ার হইছে। এই সব ট্যাগ নিয়েই আমরা কাজ করব। আচ্ছা, এখানে দেখেন কি করে ওই ট্যাগটা। এটা হচ্ছে মনে করেন এই যে স্প্যান ট্যাগ লিখলাম না, স্প্যান ট্যাগ দিয়ে এটাকে সেভ করলাম, এটা রিফ্রেশ করলাম, আমার নামটা শো করতেছে। এইবার দেখেন তো, এই যে SUM এর পরে অনেকগুলো স্পেস দিলাম, দেওয়ার পরে আমি এটা সেভ করলাম। বাট দেখেন ওখানে একটা স্পেস কাউন্ট হয়েছে, আর স্পেস কাউন্ট হয় নাই। তার মানে এখানে অনেক স্পেস দিলেও কোনো কাজ করে না। ঠিক আছে? একটা স্পেস কাউন্ট করে, কিন্তু আমি চাচ্ছি এখানে আমি স্পেস দিব, মানে আমি এখানে স্পেস আমার দিতেই হবে যে কোনো কারণে হোক। তখন হচ্ছে আমাদের অ্যান্ড সাইন দিতে হয়, অ্যান্ড কই, এই যে অ্যান্ড সাইজ এন নন স্পেসিং এন, ওটাকে কি লিখছিলাম আমি তো ভুলে গেলাম, নন ব্রেকিং স্পেস। এখানে নন ব্রেকিং এসপি, এটা দিলে ও আরেকটা স্পেস বেশি কাউন্ট করে, আর কিছুই করে না। ঠিক আছে? এখানে দেখেন দুইটা স্পেস হয়ে গেছে। আপনি যদি এটাকে কপি করেন, কপি করে 3-4 বার দেন, তাহলে যে কয়বার দিবেন সে কয়টা স্পেস এখানে কাউন্ট হবে। ঠিক আছে? বুঝছেন? বুঝতে পারছি। আচ্ছা, এরপরে ট্যাগ আছে না পিআরই, হুম, পিআরই একটা ট্যাগ আছে না? বুঝি না। ব্রেক ট্যাগ, আচ্ছা, ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ এটা কিন্তু আলাদা। পিআরই আচ্ছা, পিআরই ট্যাগটার প্রভাব আমি দেখাবো, ওটা হচ্ছে প্রি ফরম্যাটিং ট্যাগ, ওটাকে শেখাবো। ব্রেক ট্যাগ। ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে মার্ক ট্যাগ, ডিলিট ট্যাগ, এগুলো আশা করি বুঝতে পারছেন। আজকে আমরা যেটা শিখবো, আজকে হচ্ছে মূল কথা হচ্ছে আজকের ট্যাগে তো বিগত ক্লাস আলোচনা করতে করতে চলে গেল ক্লাস 2। আজকে আমরা শিখবো HTML লিস্ট ট্যাগ শিখি। ওটা নাম্বার কত দিয়েছিলাম লাস্ট? 10 ছিল না 15 ছিল? দেখেন তো, 15। এখানে আমরা লিখি HTML লিস্ট ট্যাগ। HTML লিস্ট ট্যাগটা কেমন, কি কি ট্যাগ আছে আমরা এখানে দেখি। লিস্ট ট্যাগ 3 ধরনের। HTML এর ভিতরে লিস্ট করা যায়, কিভাবে লিস্ট করে সেটা আমরা দেখাচ্ছি। কিন্তু HTML আমরা জানতে হবে HTML এর ভিতরে লিস্ট হচ্ছে 3 ধরনের লিস্ট। একটা হচ্ছে ওয়ার্ডার লিস্ট, আনঅর্ডার, একটা ওয়ার্ডার লিস্ট, আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট।
আনঅর্ডার লিস্ট, আরেকটা হচ্ছে ডিসক্রিপশন লিস্ট। ডিসক্রিপশন লিস্ট। তাহলে লিস্ট কয় প্রকার HTML এর ভিতরে? 3 প্রকার। অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আরেকটা কি লিস্ট? ডিসক্রিপশন লিস্ট। এখন এটাকে সিম্বল কি কিভাবে বুঝবো? এটাকে লিখতে হয় এরকম করে, অর্ডার লিস্ট লিখতে হয় OL, অর্ডার লিস্ট। এই সিম্বলটা দিয়ে আপনাকে এখানে লিখতে হয় অর্ডার লিস্ট, OL দ্বারা অর্ডার লিস্টের সিম্বলটা এখানে অ্যাড করতে হয়। আমি এখানে লিখলাম, একটা তো শেষ করতে হবে, এটাকে ক্লোজ করে দিলাম। অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টটাকে লিখতে হয় UL দ্বারা, এখানে দিতে হবে UL দ্বারা আনঅর্ডার লিস্ট। ডিসক্রিপশন লিস্টটাকে লিখতে হয় DL দ্বারা। এটা কি কাজ করে আমরা দেখব, DL দ্বারা। তাহলে আমাদের HTML লিস্ট হচ্ছে 3 প্রকার, একটা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর একটা হচ্ছে ডিসক্রিপশন লিস্ট। আমরা তিনটাই আজকে দেখব। খেয়াল করি, প্রথমে শুরু করি আমরা অর্ডার লিস্ট দিয়ে। অর্ডার লিস্ট লেখার নিয়মটা হচ্ছে এরকম, ট্যাগটা লিখতে হয় OL দ্বারা, OL দ্বারা লিখলাম। আর এই যে শর্টকাটটা কিভাবে আসতেছে, আমার ব্রাউজারে আমরা যে কোড এডিটরটাই ইউজ করতেছি সেখানে এটা অটোমেটিক্যালি আসে। এরপর একটা স্পেস দিবেন, স্পেস দিয়ে লিখবেন LI, লিস্ট। অর্ডার লিস্টের ভিতরে তো আইটেম থাকবে, একটা আইটেম, দুইটা আইটেম, তিনটা আইটেম, চারটা আইটেম, ঠিক আছে? এই আইটেমগুলোকে লিখতে হয় লিস্ট দ্বারা, LI দ্বারা। এর ভিতরে আমি লিখলাম ম্যাঙ্গো। আর এটাকে একটা জিনিস একটু খেয়াল করেন, এই লেখাটা আবারও আমি কপি করলাম, এটা কপি করে নিচে লিখলাম, সরি একটু ওয়েট করেন, এই যে এটাকে সেম ভাবে কপি করে নিচে লিখলাম, আরেকটা লিখলাম, এরকম করে কপি দিলাম। এবার এখানে আমি চেঞ্জ করি, ম্যাঙ্গো লিখলাম, পটেটো লিখলাম, তারপরে কি লিখবো, নাম বলেন। ওয়াটারমেলন, আমরা তারপরে হচ্ছে গানি দ্রুত বলুন কি লিখবো। ব্যানানা, তারপর পাইনাপেল বানান কঠিন, অ্যাপেল। আচ্ছা যাই হোক, এটা বাদ। হ্যাঁ, আমরা এখানে 4টা লিখলাম, ঠিক আছে? এখন খেয়াল করেন, এটা সেভ করলাম, আমরা প্র্যাকটিক্যালি দেখি আসলে এটা কি কাজ করে। এইখানে দেখেন, এখানে একটা নাম্বার শো, নাম্বারিং হচ্ছে, একটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, কারণ এখানে আমি লিস্ট আইটেম দিয়েছি কয়টা, 4টা। এটাকে লিখতে হয় OL দ্বারা, OL এর লিস্ট দিলে এটা শো করে। এখন আজকে আপনাদের জানতে হবে অ্যাট্রিবিউট কি, ঠিক আছে? অ্যাট্রিবিউট জিনিসটা কি, কি বললাম বলেন তো? অ্যাট্রিবিউটটা হচ্ছে, মনে করেন আমরা এই যে ট্যাগটা লিখলাম, তাই না? এই ট্যাগের কাজ হচ্ছে, ডিফল্ট কাজ হচ্ছে এইটা করে, এই যে এটা নাম্বার দিয়ে শো করায়, নিচে শো করে। দেখেন আমি কি এখানে বিআর ট্যাগ ইউজ করছি না, কিন্তু তারপরেও কি নিচে শো করতেছে না? হ্যাঁ, অটোমেটিক্যালি ব্রেক হয়ে গেছে। তার মানে এটা, মানে এই OL ট্যাগের ধর্মটাই হচ্ছে এরকম, আপনি যাই লেখেন না কেন ওর ভিতরে একটা ব্রেক ট্যাগ অ্যাড করে দেয়, তারপরে সামনে কিছু নাম্বার শো করে দেয়, অটোমেটিক্যালি করে কিন্তু। হ্যাঁ, এটা অটো কাজ করে, এর কারণ এই যারা এই OL ট্যাগটা তৈরি করছে এর ভিতরে এই জিনিসগুলোকে ও সেট করে দিছে যে এটা লিখলেই এরকম কাজ করবে। কিন্তু আমি চাচ্ছি এটার সাথে কিছু এক্সট্রা কিছু পাওয়ার অ্যাড করব। অ্যাট্রিবিউট দ্বারা এই ট্যাগের সাথে আরও কিছু এক্সট্রা পাওয়ার অ্যাড করে দেয়। যেমন আমি যদি এখানে লিখি টাইপ লিখি, TIPE, টাইপ লিখে এরকম করে একটা সমান সমান দিব, তারপর এটাকে কি বলে, উপরে কমা দিতে হয়, কোটেশন মার্ক দিতে হয়। এখানে দেখেন এই যে কোটেশনটা দিয়েছি এটা দুই ভাবে দেওয়া যায়, একটা কোটেশন দিয়েও দেওয়া যায়, আবার দেখেন একটা কোটেশন, দুই পাশে একটা একটা করে আছে, আবারও দুইটা দিলেও দেওয়া যায়। যদি দুইটা দেন তাকে বলে ডাবল কোটেশন, আর যদি একটা দেন তাহলে বলে কি বলে, সিঙ্গেল কোটেশন। এখন এই দেখেন আমি এটা কিভাবে লিখেছি, এটা লেখার নিয়মটা হচ্ছে অ্যাট্রিবিউট, মানে যে জিনিসটা আপনি অ্যাট্রিবিউট হিসেবে ডিক্লেয়ার করবেন সেটাকে অ্যাট্রিবিউট হিসেবে লিখতে হবে, যে নামে লিখবেন সেই নামে লিখবেন। যেমন টাইপ একটা অ্যাট্রিবিউট, তারপর একটা সমান চিহ্ন দিতে হয়। আমি আবারও লিখি
এখানে কিন্তু অবশ্যই একটা স্পেস দিতে হবে, খেয়াল করেন এই যে ওয়েল এর পরে একটা স্পেস দিয়ে শুরু করতে হবে, স্পেস ছাড়া শুরু করলে কিন্তু কাজ করবে না, এগুলো আপনার মনে রাখতে হবে। TYPE টাইপ লিখলাম, এরপরে সমান সমান দিলাম, সমান সমান, তারপরে একটা কোটেশন দিতে হয়, এই কোটেশনের ভিতরে যা লিখবো সেটাই কাজ করবে। যেমন আমি লিখলাম এ, বড় হাতের এ দিছি, এখানে সিরিয়ালটা কি নিয়ে আসছে দেখেন তো, 1 2 3 দিয়ে 1 2 1 2, বাট আমি যদি এখানে এ লিখে দিই তাহলে এইবার দেখেন ABCD আকারে সিরিয়ালটা শো করবে। কেমন শো করে, আমি এটাকে সেভ করি, আর এখানে অবশ্যই আমার কি করতে হবে, রিলোড করতে হবে। দেখেন মজা না, ABCD ভাইয়া। আকারে শো করতেছে। এই যে যে কাজটা করলাম, এই ওয়েল এর ডিফল্ট যে ওর যে পাওয়ারটা ছিল, ওর পাওয়ারটা ছিল হচ্ছে ও 1 2 আকারে শো করানো হচ্ছে ওর পাওয়ার ছিল, ঠিক আছে। বাট আমি ওর পাওয়ারটাকে আরেকটু বাড়ায় বললাম যে না তুমি 1 2 করো না, তুমি এখানে ABCD করে দাও। তাহলে আমি এখানে ওকে বলে দিতে হবে কিন্তু যে তুমি এটা কি দ্বারা সিরিয়াল করবা। আমি এখানে বলে দিলাম টাইপ অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট মানে এরকে একটা পাওয়ার দিয়ে দিলাম যে তুমি এখন এটাকে A দিয়ে শো করো, তাহলে ও A দিয়ে শো করছে। এখন তাহলে কি আমি যদি ছোট হাত দিই তাহলে কি ছোট হাত হবে, একটু দেখি। ছোট হ্যাঁ হাতে হবে লিখলাম, ভাইয়া। এবার দেখি এখানে ছোট হাত আকারে শো করতেছে। তাহলে টাইপের কাজ, যদি আমি এখানে রোমান সংখ্যা লিখি মানে এরকম দিলাম, তাহলে দেখি ও কি শো করে, দেখেন রোমান সংখ্যা আকারে শো করতেছে। যদি রোমান সংখ্যাটা এটাকে যদি বড় করে দিই, বড় হাতের করে দিই, তাহলে দেখেন ও বড় হাত করে শো করতেছে। মজা না অনেক। ভাইয়া আর এখানে যদি আপনি 1 দেন, 1 লেখেন, 1 নাম্বার 1 2 3 4, এখানে যদি 1 লেখেন তাহলে ও 1 আকারে শো করে। আর এই 1 আকারে হচ্ছে ডিফল্ট ভাবেই সে শো করে, তাই এই অ্যাট্রিবিউটটা লিখতে হয় না। এই অ্যাট্রিবিউটটা না লিখলেও সে কি আকারে শো করবে বলেন তো, 1 আকারে On। শো করে। এটা হচ্ছে মানে যেটা যার ভিতরে ইনবিল্ট থাকে তাকে বলে ডিফল্ট করা, মানে ওটার ভিতরে ডিফল্ট ভাবে এটা সেট করা আছে, ঠিক আছে। এখন আমি এখানে শো করতেছি কত দিয়ে বলেন তো, 1 দিয়ে শুরু করছি না, কত দিয়ে শুরু করতেছি, 1 দিয়ে, কিন্তু আমি চাচ্ছি যে না এটা শুরু হবে 1 দিয়ে না, এটা শুরু হবে 5 দিয়ে। কি দিয়ে শুরু হবে, 5 দিয়ে। 5 তাহলে ওকে তো একটা পাওয়ার দিতে হবে যে তুমি এটা 5 দিয়ে শুরু করো, তাহলে এখানে দিতে হয় স্টার্ট। স্টার্ট একটা অ্যাট্রিবিউট, START, স্টার্ট। কত দিয়ে স্টার্ট করবা, 5 দিয়ে। 5 সেভ করলাম, এবার দেখি কি করে, ও 5 থেকে শুরু করেছে, বুঝছেন। টাইপ অ্যাট্রিবিউটের কাজ আর এইখানে স্টার্ট অ্যাট্রিবিউটের কাজ। এখানে আরেকটা অ্যাট্রিবিউট আমি দেখাই দিই, মনে করেন যদি এইভাবে লিখি তাই না, তাহলে এবার কত থেকে শো করবে, 1 থেকে শো করবে তাই না। এখন আমি চাচ্ছি যে 1 থেকে শো করবে, টোটাল আইটেম কয়টা আছে, 4টা। এখানে 4টা। টোটাল আইটেম কয়টা, 4টা, কিন্তু উল্টা ভাবে শো হোক, কিভাবে, 4 থেকে শুরু করে কমতে কমতে আসুক, যেমন 4 3 2 1। তাহলে এখানে ওকে আরেকটা পাওয়ার লিখে দিতে হয়, সেই পাওয়ারটার নাম হচ্ছে রিভার্স। রিভার্স মানে কি, রিভার্সড মানে কি, বিপরীত। তার মানে ওকে বলে দিলাম যে তুমি বিপরীত ভাবে শো করো, দেখো ও বিপরীত ভাবে শো করতেছে। তাহলে এই ট্যাগটার কাজটা কি, ওয়েল ট্যাগের কাজ কি, ওয়েল ট্যাগ হচ্ছে অর্ডার লিস্ট। ও নর্মালি 1 2 3 আকারে শো করে, এবং ওর ভিতরে যদি আমার 1 2 3 যদি পছন্দ না হয়, আমি টাইপ লিখে, টাইপ অ্যাট্রিবিউট লিখে আমি যেটা লিখতে চাচ্ছি এইটা দিয়ে দিলাম। এখন আপনি মনে করেন মানে আজগুবি তো কিছু দিলে হবে না, মনে করেন যে আপনি এখানে দেবেন কি এরকম করে দিলেন, হ্যাঁ এরকম আজগুবি একটা দিলেন, তাহলে কি শো করবে, আমরা একটু দেখি। না, তাহলে কিন্তু শো করবে না, কারণ আপনি ইচ্ছা মতো দিলে হবে না, ওর ভিতরে যা দিয়ে তৈরি সেটাই দিতে হবে। এরকম দিলেও কিন্তু সে কাজ ভাইয়া। করতেছে না, সে 1 2। হ্যাঁ বলেন। সিঙ্গেল কোটেশন দিলেও তো এইভাবে শো করবে নাকি একই অন্যভাবে? শো করবে, একই। সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশনের ভিতরে আপাতত কোনো পার্থক্য নাই, কিন্তু পার্থক্য আছে যখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো তখন আছে, ঠিক আছে। তখন আমরা এটা দেখাই দেবো যে সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশনের ভিতরে কি পার্থক্য আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট বর্তমানে কোনো পার্থক্য নাই, ঠিক আছে। আমরা যা শিখতেছি এটাই, সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশনে কোনো পার্থক্য নাই, ঠিক আছে। এটুকু বুঝছেন। হ্যাঁ ভাই বুঝতে পারছি। এবার দেখেন আরেকটা জিনিস দেখেন, এটা গেল তো অর্ডার লিস্ট, আমরা এখানে কমপ্লিট করলাম শুধুমাত্র অর্ডার লিস্ট। তাহলে আনঅর্ডার লিস্টটা কি করে, শুধু চেঞ্জ করে দিতে হবে, এখানে U। অর্ডারের জায়গায় দিয়ে দিতে হবে UL, আর এটাকে অবশ্যই শেষ করে দিতে হবে UL দ্বারা শেষ করলাম। টাইপটাকে মুছে দিলাম, টাইপটাকে মুছে দিয়ে সেভ করলাম, দেখি কি করে। এই যে একটা সার্কেল চলে আসছে, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে এখানে কিছু পাওয়ার দিবেন, দিবেন, টাইপ যোগ করে দেন, এখানে দিতে পারেন ডিক্স, দিতে পারেন ডিক্স, তাহলে এখানে দেখেন ওই ডিক্স আকারে শো করতেছে, মানে এটা ডিফল্ট ভাবেই থাকে।
ঠিক আছে, এটার ডিস্ক লেখাও যায় না লেখাও যায়, এই সিম্বলটা এখানে শো করে। যদি আপনি মনে করেন সার্কেল দিবেন, তাহলে দেখেন এখানে একটা সার্কেল আকারে শো করবে, এই যে গোল আকারে শো করতেছে। তারপরে এখানে কিছু প্রপার্টি আছে, আর এটা এস স্কোয়ার, এস কিউ ইউ আর ই, কিউ ইউ আর ই বানান ভুল লিখতেছে মনে হচ্ছে, এস স্কোয়ার, এস কিউ ইউ এ আর ই, স্কোয়ার। স্কোয়ার লিখলে কি শো করে, এই যে স্কোয়ার আকারে শো করতেছে। ঠিক আছে, তাহলে এখানে কয়টা স্ট্যাক দেখলাম। এগুলো আপনাদের কাছে মনে হইতে পারে যে এত কি মনে রাখা সম্ভব, এটা জাস্ট প্র্যাকটিস করতে থাকেন, দেখেন মনে পড়ে যাবে। যদি মনে না থাকে তাহলে আপনি কি করবেন, আপনি শুধু ব্যবহারটা জেনে রাখলেন। আপনাকে তো শিখাই দিছি, আপনি যে গুগলে সার্চ করবেন হাউ টু রাইট ইউএল ট্যাগ, শুধু লিখলেই ও দেখা দিবে। দেখেন আমি এখানে লিখি, আপনার মনে নাই বাট আপনি জানেন যে এটা এইভাবে লিখতে হয়, তাহলে লিখবেন যে জাস্ট আমি এরকমই লিখলাম ওএল ট্যাগ। হ্যাঁ, ওএল ট্যাগ লিখলে এই যে ওএল ট্যাগ ইন এইচটিএমএল আসছে। এখানে আসলাম, এখানে অনেক ওয়েবসাইট আমাকে দেখা দিচ্ছে কিভাবে ব্যবহার করতে হবে। আমি একটা ওয়েবসাইটে গেলাম, এই যে দেখেন, এই যে দেখা দিচ্ছে ওয়েল ট্যাগটা কীভাবে ইউজ করতে হয়, আপনি এখান থেকে শিখে নিতে পারেন। জাস্ট আপনার জানতে হবে যে কোনটা দিয়ে কী করে। এগুলো মানে মানে মনে রাখতে হবে, কিন্তু যদি কখনো মনে না থাকে তাহলে এভাবেই সার্চ করে বের করে নিতে হয়। এবং বড় বড় প্রোগ্রামাররাও তাই করে, সবার ব্রেন এতটা নাই যে প্রত্যেকটা জিনিস সূক্ষ্মভাবে আপনার মনে রাখতে হবে, মানে পারে। আচ্ছা, আরেকটা ট্যাগ শিখছিলাম হচ্ছে আমাদের লিস্ট ট্যাগ 3 প্রকার, একটা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আরেকটা কি লিস্ট, ডেসক্রিপশন লিস্ট। ডিসক্রিপশন। তাহলে ডিসক্রিপশন লিস্টকে লেখার উপায় কি আছে, ডি টি দ্বারা, ডিএল না, ডি সরি ডিএল, ডিএল ডিএল দ্বারা লিখতে হয়, ডিএল ডিসক্রিপশন লিস্ট। এটা লিখে আমরা এখানে লিখি, এখানে ডিটি দিতে হয় প্রথমে। এটা লিখলাম দিস ইজ ডিসক্রিপশন ট্যাগ লিখলাম। এটার ভিতরে দুইটা জিনিস লিখতে হয়, এটা হচ্ছে ডিসক্রিপশন লিস্ট আর হচ্ছে ডিসক্রিপশন ডিসক্রাইব। এখানে লিখলাম, এখানে আমি লরেম শো করলাম। এবার দেখেন জাস্ট এটা কি কাজ করে সেটা দেখেন। এখানে দেখেন ডিসক্রিপশন লিস্টে ডিটা আমার উপরে আকারে শো করতেছে। আমি এখানে একটা ক্লোন চিহ্ন দিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। জাস্ট এটা দেখার জন্য দিলাম, এটা একটা ক্লোন দিয়ে দিলাম। তাহলে এখানে রিফ্রেশ করলাম, এই যে একটা ক্লোন আসছে। আর যেগুলো ডি এর ভিতরে লিখবো সেটা এখান থেকে একটা স্পেস কাউন্ট করে সামনে সরাই দেয়। আর এই যে ডিসক্রিপশনটা লেখা হয় সেটাকে ডি এর ভিতরে লিখতে হয়। ডি মানে ডিসক্রিপশন ডিসক্রাইব, ডিটি মানে ডিসক্রিপশন লিস্ট, ডিসক্রিপশন টাইটেল, ডিটি মানে ডিসক্রিপশন টাইটেল, আর ডিএল মানে ডিসক্রিপশন লিস্ট। তাহলে ডিসক্রিপশন লিস্টের ভিতরে আরও দুইটা ট্যাগ থাকে, আবার দেখাই দিই। যে ডিসক্রিপশন লিস্টের ভিতরে আরও দুইটা টাইটেল থাকে, সেটা হচ্ছে ডিটি ট্যাগ, এটাকে এরকম না এরকম, আর এখানে হচ্ছে ডিডি ট্যাগ। ঠিক আছে, এটা হচ্ছে পুরো ডিসক্রিপশন লিস্টের স্ট্রাকচার। ওয়েল ট্যাগের স্ট্রাকচার, ওয়েল ডিডি এর পূর্ণরূপ ডিসক্রিপশন ডিসক্রাইব। ওয়েল ট্যাগের স্ট্রাকচারটা কেমন, এরকম করে লিখতে হয়, এখানে আবারই এল দিতে হয়। এই হচ্ছে স্ট্রাকচার। আমি এখানে একটু ভেঙে দিই, আর এখানে আরেকটা হচ্ছে আনঅর্ডার লিস্টের ভিতরে স্ট্রাকচারটাও এরকম। এটা হচ্ছে আপনার পুরো স্ট্রাকচারটা। ঠিক আছে, অর্ডার লিস্টের স্ট্রাকচার এরকম, এই যে অর্ডার লিস্ট এরকম, আনঅর্ডার লিস্ট এরকম, মানে এখানে আপনার যত আইটেম লাগবে ততগুলো লিখবেন আপনি। হ্যাঁ, ডিসক্রিপশনের এইটা বুঝছেন? পারবেন তো নাকি? কঠিন তো কিছুই দেখি না, শুধু একটা জিনিস নিয়ে বারবার ঘুরায় পেঁচাচ্ছে, আর কিছুই না। একেবারে সোজা জিনিসগুলো, বাট একটু শিখতে হবে এই আর কি। ঠিক আছে, এরপরে আমাদের 17 নম্বর দেখি। আমাদের আরও কিছু ট্যাগ আমাদের জানা লাগবে, সেটা লিখি HTML প্রি ফরম্যাটেড ট্যাগ, HTML প্রি ফরম্যাটেড ট্যাগ, অ্যান্ড আরেকটা জিনিস শিখি হরিজন্টাল ট্যাগ, হরিজন্টাল রুল ট্যাগ। ট্যাগটার নাম কি বলেন? এখানে দুইটা ট্যাগ লিখছি, নাম পড়ান কি নাম লিখছি বলেন?
HTML কি ট্যাগ? ফরম্যাটেড ট্যাগ আর প্রি ফরম্যাটেড হরিজন্টাল ট্যাগ আর হচ্ছে HTML হরিজন্টাল ট্যাগ, দুইটা ট্যাগ লিখছেন। এবার দেখি আমরা এই দুইটা ট্যাগ নিয়ে আলোচনা করি। প্রি ফরম্যাটেড ট্যাগটা কি কাজ করে? আচ্ছা, আগে আমরা হরিজন্টাল ট্যাগটা নিয়ে আলোচনা করি। হরিজন্টাল ট্যাগটা আসলে কি কাজ করে? হরিজন্টাল ট্যাগটাকে লিখতে হয় এরকম করে। এখানে এটা তো সাইন দিতে হয় আমাদের লেস দ্যান গ্রেটার দ্যান, এর ভিতরে তো হরিজন্টাল রুলটাকে লিখতে হয়, তাই না? তাহলে হরিজন্টালের এইচ লিখতে হয়, হরিজন্টালের এইচ আর রুলের আর, দুইটা কিন্তু গোলায় যাইতে পারে। আমরা একটু আগে লিখছিলাম বিআর, কি লিখছিলাম? বিআর, কিন্তু এটা বিআর না, এবার এটা হচ্ছে এইচ আর। এইচ আরটা কি করে? এইচ আরটা আসলে এখান থেকে লম্বা একটা দাগ সৃষ্টি করে, একটা লম্বা দাগ সৃষ্টি করে। কিভাবে করে আমরা এখানে দেখি। আমি এটাকে মুছে দিই, এখানে লিখি এইচ আর, জাস্ট একটা ট্যাগ লিখলাম, এখানে একটু স্পেস দিলাম, এই যে এইচ আর ট্যাগটা লিখলাম, এটা সেভ করলাম, রিলোড করলাম, একটা দাগ শো করতেছে। আচ্ছা, আমি একটা কাজ করি, এটা আপনার বুঝতে হবে না, আমি যা লিখতেছি এটুকু বুঝবেন আপনি। এই সন দ্বারা কি করে এটা বুঝবেন। এখানে লিখলাম আমার না, আমি লিখি, কোনো কিছু লিখে পাচ্ছি না। আচ্ছা, এটা আপনার আপাতত না জানলেও চলবে, কেউ যদি জেনে থাকেন ভালো। স্টাইল, মার্জিন, এগুলো আমরা পরে আলোচনা করব। 100 পিক্সেল, এটা দেখেন তো, এটা লেখে কি আসে বড় করে দেখেন। দেখাবে ভাই, উপর থেকে বড় করে দেখাবে না, বড় থেকে দেখাবে না, এখান থেকে কিছু স্পেস নিয়ে লাইনটা নিচে চলে আসবে অটোমেটিক্যালি। দেখেন আসছে, নিচে চলে আসছে না? আমরা যাতে বুঝতে পারি যে উপরে কি আছে কিনা, আপনি শুধু এটা ফলো করেন। আমি এই নামটাকে কেটে দিই, হ্যাঁ এই নামটা কি কেটে দিই, এখান থেকে শো করি। দেখেন এই যে উপর থেকে অনেকটা স্পেস নিছে, এটা হচ্ছে উপরের কাজ, এটা আমরা পরে শিখবো। আমরা শিখতেছি শুধু এই সারের কাজটা কি, এই সারটা কি করে তাহলে বলেন তো। এই সারের ফুল মিনিং কি? হরিজন্টাল হরিজন্টাল রুল। হরিজন্টাল রুল, হরিজন্টাল রুল, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? হরিজন্টাল রুল। এখন খেয়াল করি, আমরা একটু আগে শিখছিলাম অ্যাট্রিবিউট, এর আচরণটা কি করতেছে? এর ডিফল্ট ভাবে আচরণ করতেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত কি করে দেয়? একটা লম্বা একটা কি দিয়ে দেয়, দাগ দিয়ে দেয়, এটাই হচ্ছে এর মূল আচরণ। কিন্তু এর আচরণটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে একে কিছু এক্সট্রা পাওয়ার দিতে হয়। সেই পাওয়ারটাকে দিতে হয় কি দিয়ে? অ্যাট্রিবিউট দিয়ে। কি দিয়ে? অ্যাট্রিবিউট। এখন এখানে অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে, আপনার অ্যাট্রিবিউটগুলো মনে রাখতে হবে, বা আপাতত মনে না রাখলেও চলবে। আমি যে কটা অ্যাট্রিবিউট দেখাচ্ছি এগুলো দিয়ে কাজ করলেই আপনি ভালোভাবে কাজ শিখতে পারবেন, ঠিক আছে? তারপরে মোটামুটি যখন শিখে যাবেন, তখন গুগলে সার্চ করে করে আরও অনেক অ্যাট্রিবিউট শিখে নেবেন। এবার আমি চাচ্ছি, দেখেন আমার এই দাগটা এত বড় হবে না, আমি চাচ্ছি এত বড় হবে না, এটা অর্ধেক হবে। এই দাগটা কি হবে? অর্ধেক হবে। এটা তো আমার মনে চাইতেই পারে, তখন আমার এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, উইথ। কি ইউজ করতে হয়? উইথ। উইথ মানে কি? দৈর্ঘ্য নাকি প্রস্থ, কোনটা? উইথ মানে কি? কথা বলেন না কেন? উইথ মানে কি বলেন? প্রস্থ। প্রস্থ না দৈর্ঘ্য? প্রস্থ তো এই যে এইটা কি দৈর্ঘ্য বলে না? এই যে নিচ থেকে উপরে যেটা, এটাকে কি বলে? প্রস্থ বলে। প্রস্থ যেটাকে আমরা হাইট বলি। হ্যাঁ, তাহলে উইথ মানে তো দৈর্ঘ্য, কিন্তু আমি চাচ্ছি এটা দৈর্ঘ্যটা কত আছে? পুরো 100% আছে। কিভাবে বুঝলেন? দেখেন আমি যত বড়ই করি না কেন, ব্রাউজার ও পুরো 100% নিচ্ছে, অর্থাৎ আমার স্ক্রিনের এখান থেকে শেষ পর্যন্ত নিচ্ছে। এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 100%, মানে যাই থাকুক না কেন ও পুরোটা নিবে। কিন্তু আমি চাচ্ছি অর্ধেক হোক, তাহলে এখানে আমার লিখে দিতে হবে উইথ 50%। উইথ কি দিতে হবে? 50%। 50% দিলে কি হবে? এবার দেখি, এবার দেখেন এটা অর্ধেক হয়ে গেছে। কি হয়ে গেছে? অর্ধেক। এখন আমি চাচ্ছি এখানে পার্সেন্ট ইউজ করব না, এই সবগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, কেন পার্সেন্ট ইউজ করা হয়, কেন পিক্সেল ইউজ করা হয়। শুধু এইটুকু মনে রাখেন, এটা পিক্সেলেও দেওয়া যায়। পিক্সেল মানে এটা কত পিক্সেল হবে? মনে করেন আমি 50 না, আমি দেবো 500 পিএক্স। 500 কি? পিক্সেল। শুধু মনে রাখেন, আমার একটা পিক্সেল, একটা নতুন ওয়ার্ড আমরা এখানে ইউজ করতেছি। পিক্সেল দ্বারা এটার কতটুকু লম্বা বা কতটুকু ছোট হবে এটাকে প্রকাশ করে কি দিয়ে? পিক্সেল। পিক্সেল। আরেকটা প্রকাশ করার চিহ্ন দেখলাম পার্সেন্টেজ, এটা পার্সেন্টেজেও বলে দেওয়া যায় অথবা পিক্সেলসেও বলে দেওয়া যায়। তা আমরা দুটোই দেখলাম, পার্সেন্ট দিলেও কাজ করে, আবার পিক্সেলস দিলেও কাজ করবে। দেখেন কি দিলে কাজ করে? পিক্সেল দিলাম 500, এখানে সেভ করলাম, দেখেন 500 পিক্সেল হয়ে যাবে। আচ্ছা, এটাকে বোঝানোর জন্য আমি এটাকে 50 করে দিই, তাহলে একেবারে ছোট হোক, এখানে 50 লিখছেন, 50 লিখে সেভ করলাম, দেখেন
এটা ছোট্ট, একেবারে ছোট হয়ে গেছে। এটাতে 50 পিক্সেল কিনা, আচ্ছা আমি এটাকে একটু বড় করি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। 100 দিলাম, হ্যাঁ 100 পিক্সেল। এখন আপনার মনে হইতে পারেন যে ভাই আপনি একটা আন্দাজে বলতেছেন 100 পিক্সেল, না দেখেন এটাকে আমি মাপি। এবার দেখেন এই যে দেখেন এই যে উপরে দেখেন, উপরে আমার পিক্সেল শো করে, দেখেন এই যে কত লেখা আছে 100 গুণ 9, 9 মানে হচ্ছে নিচের হাইট, এই যে হাইটটা বড় হয়, আর এখান থেকে 100, এই যে 100, তার মানে এখানে কতটুকু আছে 100 পিক্সেল। বুঝতে পারছেন? কম্পিউটার ভুল করে না, আমরা ভুল করতে পারি। আমি এখানে যা লিখেছি ও কম্পিউটার তাই আমাকে শো করবে। এখন কথা হচ্ছে ভাই আমি যদি 100 না লিখে, যদি মানে পিক্সেল না লিখে শুধু 100 লিখি, তাহলে কি কাজ করবে? হ্যাঁ অবশ্যই কাজ করবে। তাহলে তাহলে আপনি এখানে পিক্সেল কেন লিখলেন? এটার অ্যান্সারটা হচ্ছে এরকম, আমরা কোন ল্যাঙ্গুয়েজ শিখতেছি বলেন তো? প্রোগ্রামিং, না না, HTML। HTML প্রোগ্রামিং এর ভিতরে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, আমরা শিখতেছি HTML। মনে রাখবেন HTML ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে শুধু একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা হয়। এখন এই HTML ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র পিক্সেল ইউনিটটাকেই চেনে। কি ইউনিটকে চেনে? পিক্সেল আর পার্সেন্টকে চেনে, আর কাউকেও চেনে না। মানে আপনি যদি এখানে অনেক ধরনের ইউনিট আছে, ভিএইচ আছে একটা ইউনিট, ঠিক আছে, তারপরে আরইএম আছে, এগুলো আমরা পরবর্তীতে শিখবো, তারপরে ইএম আছে, এরকম অনেক ইউনিট আছে যে এইগুলো মাপার ইউনিট, ঠিক আছে, কিন্তু ও ডিফল্টভাবে শুধুমাত্র পিক্সেল আর পার্সেন্টকেই চেনে, আর কিছুকেই চেনে না, ঠিক আছে। এজন্য আপনি যদি শুধু 100 লেখেন তাহলে এই বুঝে নেবে এটা শুধু পিক্সেলেই দিছেন আপনি। 100 লিখলে কি মিন করবে? ও পিক্সেলেই কাউন্ট করছে, ও কিন্তু অন্য কিছুতে কাউন্ট করে নাই। এখানে পিএক্স আর শুধু এটা লেখার অর্থ বুঝছেন? কথা বলুন, বুঝছেন এটা? হ্যাঁ দাদা। তাহলে পিএক্স দিলে যে কাজ করবে আর শুধু পিএক্স বাদ দিলেও সেম কাজ করবে। কেন কাজ করবে? কারণ HTML ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্র কিই চেনে, ও পিক্সেলই চেনে, অন্য কিছু চেনে না। আপনি যাই দেন না কেন ও মনে করে ওটা কি পিক্সেল। আচ্ছা এটা কি মাঝে আছে না শুরুতে আছে দেখেন তো, এই লাইনটা মাঝে না শুরুতে? মাঝেই তো মনে হচ্ছে। মাঝে মনে হচ্ছে, একেবারে এক্স্যাক্টলি মাঝে। এখন এটা কেন মাঝে আসছে? এটার এই যারা এই সার্ট একটা মানে তৈরি করেছে, এর ভিতরে এমনভাবে তৈরি করে দিছে যে এর দৈর্ঘ্যপ্রস্থ যাই দেন না কেন ও অল টাইম মাঝে থাকবে, মানে ওর ডিফল্টভাবে ওর আচরণটাই ও মাঝে থাকে। কিন্তু আমি ওর আচরণটা চেঞ্জ করতে চাচ্ছি, মানে আমি চাচ্ছি ও মাঝে না, ও শুরুতে থাকবে। তখন আমার এখানে লিখে দিতে হয় হচ্ছে কি লিখতে পারি? আমরা লিখতে পারি অ্যালাইন। অ্যালাইন, অ্যালাইন দ্বারা মিন করে ওটা কোথায় হবে, ওটা লাইন অ্যালাইনটা কি হবে? অ্যালাইন। অ্যালাইন দ্বারা যদি আমি লিখে দিই এখানে লেফট, যদি এখানে লেফট লিখি, এটা সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখেন বাম পাশে চলে আসছে। এখন আপনার মনে হইতে পারে যে ভাই তাহলে আমি যদি রাইট লিখি তাহলে দেখেন ও শেষে চলে যাবে। আপনার শুধু লিখতে হবে। এই যে যে কাজগুলো করতেছি এর আচরণটা আমরা কি দিয়ে করতেছি, এর পিছনে এর ব্যাকএন্ডে আমরা কোড লিখতেছি, ও কোডের আচরণটাই শো করতেছে। এই কারণেই আমাদের বলা হয় ফ্রন্ট এন্ডে আমরা প্রোগ্রামিং করতেছি। এই প্রোগ্রামিং একটা ফ্রন্ট কথা এন্ডে ছিল। করতেছি। জি বলেন। দাদা মনে করেন যে এই দাগটা এখানে তো একটা, ঠিক আছে, হুম হুম। তো আমি এর নিচে যদি মনে করেন যে এইরকম মাপের আর একটা দিতে চাই অল্প একটু নিচে, তাহলে সেক্ষেত্রে কি করব? এটা কপি করে দেন, সহজ উপায়, এটা কপি করে দেন, দুটো দেন, তিনটা দেন। কপি করলে কি এটার একদম নিচেই আসবে নাকি অনেক নিচে চলে আসবে? একদমই নিচে আসবে। দেখেন এই যে আমি 3টা কপি করছি, কয়টা করছি? 3টা। এটা সেভ করলাম, হ্যাঁ। এই যে 3টা চলে আসছে নিচে। আচ্ছা। এখন আপনি চাচ্ছেন এই মাঝখানেরটাকে মাঝখানে রাখবেন, তাহলে এখানে লিখে দেন সার্কেল, সরি সেন্টার। সেন্টার মানে তো মাঝখানে, আর ডিফল্টভাবে সেন্টারই লেখা থাকে। দেখেন মাঝখানেরটা মাঝখানে চলে এসেছে, ডিফল্টভাবে সেন্টারই থাকে। এই সেন্টার লেখা না লেখা কি সমান কথা, বুঝতে পারছেন? ও ডিফল্টভাবে এখানে কি লেখা আছে, সেন্টার লেখাই আছে ডিফল্টভাবে। এই জন্য এটা লিখলেও কাজ করে, না লিখলেও কাজ করে। আর শেষেরটাকে আমি করে দিই লেফট। দেখেন এটা সেভ করলাম, এই যে একটা এখানে, একটা এখানে, একটা এখানে, বুঝছেন? এর হ্যাঁ দুটোকে শেষ করে দিই। এখন আপনার তো এরকম কখনো মানে কি বলতে পারে, মানে ইচ্ছা হতে পারে যে না আমি এটাকে আমি মাঝখানেই রাখি, হ্যাঁ সার্কেল, না সরি সার্কেল কেন বলছে, সেন্টার মানে মাঝে। সেন্টার দিলাম, সেন্টার দিলেও কাজ করবে, না দিলেও একই কাজ করবে। এটা যদি মুছে দিই তাও কাজ করবে সেন্টার। এখন আমার মনে হচ্ছে যে আমি এটা আরেকটু, এটা তো দৈর্ঘ্য এটা আছে, আমি এটা একটু মোটা করতে চাচ্ছি, তাই না? মোটা করতে চাইলে আপনাকে লিখতে হবে সাইজ। এর সাইজটা কেমন হবে? বলি না যে এরকম সাইজের, মানে ও কেমন মানুষ, মোটা মানুষ না চিকন মানুষ, ও সাইজটা অনেক মোটা,
তাই না? এই সাইজটাকে ডিপেন্ড করতে হয় এখানে, সাইজ দিয়ে দিতে হয়, সাইজ দিলেও মোটা নাকি কেমন এটা প্রকাশ করে। এই কাজের এইটার কিন্তু আমরা পাওয়ার সিলেক্ট করে দিই, ঠিক আছে? এটার পাওয়ার এটা কেমন হবে, আমি যদি এখানে 10 দিই, 10 দ্বারা কি মিন করে বলেন তো, একটুকে বলছি 10 পিক্সেল। পিক্সেল প্রকাশ করে অটোমেটিক্যালি। এখানে পিক্সেল লিখলেও কাজ করবে, না লিখলেও কাজ করবে। আমি 10 দিলাম, সেভ করি, দেখেন এটা এই যে একটু বড় হয়ে গেছে, হাইট হয়ে গেছে। এখন এর মাঝখানে আমি কিছু কালার দিতে চাচ্ছি, তাহলে আমার এখানে লিখতে হবে কালার, কালার অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট লেখার নাম, অ্যাট্রিবিউটের নাম, তারপরে এখানে একটা সমান সমান, তারপরে ডাবল অথবা সিঙ্গেল কোটেশন যেটা ইচ্ছা দিবেন। মনে করেন আপনার প্রিয় রং লাল, তাহলে লিখলেন ARED, রেড। দেখেন এবার এটা রেড হয়ে যাবে, মজা না অনেক? যা লিখবো তাই কাজ করবে। মনে করি আমি এখানে লিখবো গ্রিন। প্রোগ্রামিং করার ভিতরে মজা আছে যদি আপনি মজা খুঁজে পান, না হলে সবাই প্রোগ্রামিং ছেড়ে দিত। যা লিখবো তাই। এই তিনটা ট্যাগের মানে দাদা তাহলে কালার কোড দিতে হয় না? হ্যাঁ, কালার কোড দেওয়া যায়। আমরা কালার নিয়ে আরও ডিটেলস ক্লাস করব। কালারের ভিতরে অনেকভাবে কালার দেওয়া যায়, ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল, আমরা কালার, এখানে কালার কোড ইউজ করা যায়। তারপরে ওটাকে বলে হেক্সা কোড, তারপরে আরও অনেক কোড আছে, ঠিক আছে? এটা যখন আমরা কালারের ক্লাস করব তখন কালারের ডিটেলস আমরা শিখব, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট নর্মালি আমরা একটা লিখলাম, এখানে লিখলাম পিঙ্ক, আমাদের অনেক পিঙ্ক পছন্দ হয়, লিখলাম পিঙ্ক। যা লিখবো মানে জাস্ট এক্স্যাক্টলি একটা মিনিংফুল নাম লিখতে হবে কালারের, ঠিক আছে? বুঝছেন? তাহলে এই সার নিয়েই তো অনেক আলোচনা করলাম। তাহলে এই সারের ভিতরে একটা, দুইটা, তিনটা অ্যাট্রিবিউট দেখালাম। আচ্ছা, আরেকটা অ্যাট্রিবিউট আমাদের একটু দেখাই। মনে করেন এই ওয়েবসাইটের পিছনে মানে এইখানে ব্যাকগ্রাউন্ডটা সাদা নাকি কালো নাকি লাল, কি কালার ব্যাকগ্রাউন্ডটা? সাদা। সাদা। এখন এখন এই যে আমি আপনাদের বলেছিলাম, প্রথম দিন বলেছিলাম একটা ওয়েবসাইটের হেডিং পার্ট কোনটুকু, বডি পার্ট কোনটুকু, ব্রাউজারের হেডিং পার্ট আর বডি পার্ট কোনটুকু? হেডিং। এই হেডিং পার্টটা কোথায়? এই যে উপরে এইটুকু হচ্ছে হেডিং পার্ট। বডি পার্ট কোথায়? এখান দিয়ে শুরু, এই যে। তাহলে বডি পার্ট কোথায়? এই যে এর নিচে থেকে। এখন আপনি যদি বডিতে বলে দেন, একটা অ্যাট্রিবিউট ইউজ করে দেন যে বডিতে, যে আমার ওয়েবসাইটে বডিতে অন্য কালার হবে, যেমন আমি লিখি এই যে বডি ট্যাগ, বডি ট্যাগের এখানে এটা তো পিছনের কালার, সামনের কালার না। তাহলে পিছনের কালারকে বলতে হয় HTML ভাষায় বিজি, বিজি ব্যাকগ্রাউন্ড কালার। কালার। বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার। আমি কি দেবো? ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম। তাহলে দেখেন এখানে আমার উইন্ডোটা পুরো রেড হয়ে যাবে। এগুলোকে বলে অ্যাট্রিবিউট, মানে একটা জিনিসের ডিফল্ট ভিতরে এক্সট্রা কিছু পাওয়ার অ্যাড করে দেওয়াকে অ্যাট্রিবিউট বলে। এখানে মনে করেন আমার ভালো লাগতেছে না, চোখে লাগতেছে, এখানে দিলাম গ্রিন, এখানে গ্রিন লিখে দিলাম, এটা গ্রিন হয়ে যাবে। এটাকে যদি আমি এখানে হোয়াইট লিখি তাহলে এটা হোয়াইট হয়ে যাবে, সাদা। আর ডিফল্টভাবে সাদাই থাকে। এখানে ডিফল্টভাবে বিজি কালার কি দেওয়া আছে, যখন এই বডি ট্যাগটা তৈরি হয়েছে এই বডি ট্যাগের ভেতরেই কি ইনক্লুড করে দেওয়া আছে, হোয়াইট ইনক্লুড করে দেওয়া আছে, তাই এখানে হোয়াইট শো করে। খুব কি কঠিন বলেন এগুলা? আচ্ছা, আরেকটা ট্যাগ দেখেন, প্রি ট্যাগটা দিয়েই আমি করি। প্রি ট্যাগ, এটা হচ্ছে প্রি ফরম্যাটেড ট্যাগ। প্রি ফরম্যাটেড ট্যাগের ভিতরে আমি এখানে পি নিলাম, পি নিয়ে আমি লিখলাম মাই নেম, মাই নেম। এটা অ্যাকচুয়ালি কোনো প্রভাব মানে এটার অ্যাকচুয়ালি আপনার কখনো কাজেই দিবে না, বাস একটু শিখে রাখেন। এখানে দেখেন এই যে মাই নেমটা শো করতেছে, তাই না? এখানে স্পেস আছে কয়টা দেখেন তো, মাই আর ইসের ভিতরে, নেমের ভিতরে দেখেন। এবার আমি স্পেস ছাড়াই দিলাম, একটাও স্পেস নাই, ঠিক আছে? এবার যদি আমি এখানে একটা স্পেস দিই, একটা স্পেস দিলাম, একটাই শো করে, তাই না? আমাদের ডিফল্টভাবে এটাই আচরণ। কিন্তু কোনো ট্যাগকে যদি প্রি ট্যাগের ভিতরে রাখা হয় তাহলে আপনি এখানে ইচ্ছা মতো আপনি যতই স্পেস দেন না কেন, আগেরবার কি হয়েছিল, যত স্পেস দিই না কেন স্পেস কয়টা কাউন্ট হয়? একটা কাউন্ট হয়েছিল। কিন্তু ওটাকে যদি প্রি ট্যাগের ভিতরে রাখা হয় আপনি যা দিবেন ও তাই কাজ করবে, যে কটা স্পেস দিবেন। দেখেন আমি অনেকগুলো আরও স্পেস দিব, মনে চাচ্ছে ইচ্ছা মতো দিব, স্পেস দিলাম, ও এখানে ইচ্ছা মতো স্পেস নেবে। বুঝতে পারছেন প্রি ট্যাগের কাজ? প্রি ট্যাগটা অ্যাকচুয়ালি কোনো কাজের কাজ না, ঠিক আছে? এটা নর্মালি দেখানোর জন্য দেখালাম। প্রি ট্যাগের ভিতরে যা দিবেন তাই কাজ করবে, ঠিক আছে? প্রি ফরম্যাটেড ট্যাগ। তাহলে আমাদের এখানে প্রি ফরম্যাটেড ট্যাগ দেখলাম। আমাদের আরও অনেক কিছু দেখানো ছিল। মার্কিউ ট্যাগ ছিল, সেটা দরকারে আমরা আজকে আর আলোচনা করব না। অ্যাঙ্কর ট্যাগ ছিল, আরও অনেক কিছু ছিল। নেক্সট ক্লাসে আমরা আরেকটু শিখব, ঠিক আছে? আমরা একেবারে বেসিক লেভেলে আছি। যারা প্রোগ্রামিংটা পারে তাদের কাছে এই ক্লাসগুলো একেবারে বোরিং মনে হবে, কিন্তু যারা
দেখা যাচ্ছে একেবারে প্রথম থেকে ডিটেলস শিখতে চায়, আমি তাদের জন্যই এটা করেছি। ঠিক আছে, আচ্ছা আপনাদের ক্লাস আজকে এ পর্যন্তই থাকবে, তবে নেক্সট ক্লাসে আমরা আরও কিছু শিখব। তবে আপনাদের মেইলগুলো আমাকে একটু দেবেন, এইচডব্লিউটা কোথায় জমা দেবেন। আমি যা যা শিখাইছি এই সবগুলোই আপনি করবেন, প্র্যাকটিস করবেন। এই ভিডিওটা করেছে, ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দিব, ভিডিওটা দেখে দেখে আবারও শিখবেন। শিখে যা করছি এটা আপনাদের একটা ড্রাইভ দিয়ে দিচ্ছি, সেই ড্রাইভে আপনি ফোল্ডারটা আপলোড করে দিবেন। ঠিক আছে, আমি এটাকে